আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন এক্সেস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশের লিজেন্ডারি সব মেন্টরদের নিয়ে বিভিন্ন একাডেমিক সেশন। আর জার্নি টুয়ার্ডস এক্সেলেন্সের ধারাবাহিকতায় আসন্ন প্রফেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে এক্সেস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ব্যতিক্রমী সেশনে। আর তারই ধারাবাহিকতায় মাইক্রোবায়োলজি সাবজেক্টেও শুরু হয়েছে 45 মিনিটস রিভিউ ক্লাস অন মাইক্রোবায়োলজি। সিরিজটি নিচ্ছেন আমাদের সবার প্রিয় মেন্টর মোহাম্মদ গোলাম রসুল রনি ভাইয়া ইব্রাহিম মেডিকেল কলেজ 5th ইয়ারে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমাদের সাথে আজকে মেন্টর হিসেবে আরো আছেন মোহাম্মদ গোলাম রাব্বানী রকি ভাইয়া আছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ 5th ইয়ারে অধ্যয়নরত করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের টপিক ব্যাকটেরিওলজি 4 পার্ট 4 এবং আমাদের টপিক আজকে থাকবে এন্টেরোব্যাকটেরিয়াসি, মাইক্রোব্যাকটেরিয়াম এবং সালমোনেলা। আমাদের আজকে মাইক্রোব্যাকটেরিয়াম পার্টটি নেবেন মোহাম্মদ গোলাম রসুল রনি ভাইয়া। তো আমরা সরাসরি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রসুল রনি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইব্রাহিম মেডিকেল কলেজ, সেশন 2015-16। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে এখন ডিসকাশন করব সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। তো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, আমরা যখন জেনারেল ব্যাকটেরিওলজি আলোচনা করেছি তখন আমরা অলরেডি বলে দিয়েছি যে এই মাইক্রোব্যাকটেরিয়ামটা হচ্ছে তার কিছু অ্যাটিপিক্যাল ফিচার আছে, যেমন সে হচ্ছে গ্রাম পজিটিভ বা নেগেটিভ না, আমরা একে বলি অ্যাসিড ফাস্ট, মানে তার অ্যাসিডের প্রতি একটা মানে ফোবিয়া আছে বা ওই টাইপের। সে হচ্ছে অ্যাসিড দ্বারা তাকে আমরা মানে ডিকালারাইজেশন করতে পারি না। আমরা সাধারণত কি করি, স্টেইনিং এর সময় যখন আমরা একটা কোনো কিছুকে প্রাইমারি স্টেইনিং দেই তখন আমরা অ্যাসিড বা অ্যালকোহল দিয়ে তাকে আমরা ডিকালারাইজেশন করতে পারি, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে আমরা তাকে ডিকালারাইজেশন করতে পারি না। তাকে ডিকালারাইজেশন করার জন্য হাই কনসেন্ট্রেটেড অ্যাসিড দরকার হয়। এর জন্য আমরা কি বলি, অ্যাসিড ফাস্ট বেসিলাই, মানে তার অ্যাসিডের থেকে সে মানে অ্যাসিডটাকে সে ফাস্টিং অবস্থায় রাখছে, যে অ্যাসিড নিচ্ছে না। আর বেসিলাই তাহলে হচ্ছে এর জন্য আমরা কি বলি, মাইক্রোব্যাকটেরিয়াম। তো হচ্ছে এই যে মাইক্রোব্যাকটেরিয়া, এর নামটা কিভাবে আসলো? তো এর নামটা আসছে আসলে মাইকোসিস এবং ব্যাকটেরিয়ম থেকে। যখন আমরা একে লিকুইড মিডিয়াতে কালচার করি তখন এটা হচ্ছে মোল্ডের মতো, যেমন হচ্ছে ফাঙ্গাস যেমন মোল্ড অথবা ইস্টে এরকম অ্যাপিয়ারেন্স দেয়, তো এটা হচ্ছে এরকম মোল্ডের মতো একটা অ্যাপিয়ারেন্স দেয়। তো যেহেতু সে মোল্ডের মতো অ্যাপিয়ারেন্স দিচ্ছে, তাই তার ক্ষেত্রে মানে তাকে প্রথমে বলা হতো মাইকোসিস, এবং সে আবার বেসিলাই ব্যাকটেরিয়ার মতো, তো দুইটাকে একসাথে কম্বাইন করে তার নাম দেওয়া হয়েছে মাইকোব্যাকটেরিয়াম। তো এই যে মাইকোব্যাকটেরিয়ামটা যে আছে, এই সকল মাইকোব্যাকটেরিয়াম এরা সাধারণত কিরকম হয়, এরা সাধারণত দেখা যায় যে অ্যারোবিক ব্যাকটেরিয়া, এবং এরা রড শেপ হয়, নন মোটাইল হয়ে থাকে, এবং এরা হচ্ছে সাধারণত বেশিরভাগই রেসপিরেটরি রুটের মাধ্যমে ট্রান্সমিটেড হয়ে থাকে। তো এই যে মাইক্রোব্যাকটেরিয়া আছে, এই মাইক্রোব্যাকটেরিয়ার আরো কিছু মানে অ্যাটিপিক্যাল ফিচার আছে, যেমন হচ্ছে এদের কর্ড ফ্যাক্টর আছে। যেমন আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এর কিছু কর্ড ফ্যাক্টর আছে। এই কর্ড ফ্যাক্টরটাকে কি করে, তার হচ্ছে যে আসলে একটা ভিরুলেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা হচ্ছে লিউকোসাইটের মাইগ্রেশনটাকে ইনহিবিট করতে পারে। তাছাড়া এর আছে ফসফাটাইড, এই ফসফাটাইডটা হচ্ছে তার কেজিয়াস নেক্রোসিসের জন্য রেসপন্সিবল। তারপর আছে সালফাটাইড, এই সালফাটাইড হচ্ছে তাকে ফ্যাগোজম উইথ লাইসোজম, মানে যেই ফ্যাগোলাইসোজম যেই কমপ্লেক্সে সেটা তৈরি হতে দিচ্ছে না, যার জন্য কি হচ্ছে ম্যাক্রোফেজের ভিতরে যে ইন্ট্রাসেলুলার কিলিংটা হওয়ার কথা ছিল সেটা হতে পারছে না। এছাড়া আছে তার লিপো অ্যারাবিনো মান্নান, সেটা কি করতেছে, বিভিন্ন রকম ইনফ্লামেটরি কেমিক্যাল অথবা যে সাইটোকাইন গুলি আছে যেমন ইন্টারলিউকিন 1, 10, টিএনএফ, এগুলিকে সে রিক্রুট করতেছে। এবং আছে ওয়াক্স ডি, এটা কি করতেছে, এর হচ্ছে ইমিউন রেসপন্সটাকে হচ্ছে সে এনহান্স করছে। তাহলে কিন্তু আমরা দেখছি যে তার একটা মানে যেই ভিরুলেন্স ফ্যাক্টর গুলো আছে, সেল ওয়ালের যে অ্যাটিপিক্যাল ক্রাইটেরিয়া গুলি আছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে আমার ইমিউন সিস্টেমকে তারা এনহান্স করছে। তো এইভাবে কিন্তু তারা আমাদের ক্ষতি করছে। কিভাবে করছে আমরা হচ্ছে প্যাথোজেনেসিসে গিয়ে পুরোপুরি দেখতে পারবো। এরপর এরা হচ্ছে রেজিস্ট্যান্ট, আমরা অলরেডি বলেই দিয়েছি যে এরা সাধারণত অ্যাসিড বা অ্যালকালি দিয়ে খুব সহজে তাদেরকে ডিকালারাইজেশন করা যায় না।
এরপর আমরা আসি টিউবারকুলোসিসের আরো বিস্তারিততে। তো হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এখানে যদি আমরা আসি বা মাইকোব্যাকটেরিয়ামে যদি আমরা আসি, প্রথমেই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মাইকোব্যাকটেরিয়ামের ক্লাসিফিকেশন করতে। তো ক্লাসিফাই মাইকোব্যাকটেরিয়া, তো ক্লাসিফিকেশন যদি আমরা করি তাহলে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম অ্যাসোসিয়েটেড উইথ টিউবারকুলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। দেন আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম আদার দেন টিউবারকুলোসিস এবং নন কাল্টিভেটিভ। তো হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স কারা আছে, এইখানে আছে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোটি, মাইকোব্যাকটেরিয়াম ক্যাপ্রি এবং হচ্ছে কেনেটি। এগুলো হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স গ্রুপের সদস্য। এছাড়া আমাদের কারা আছে এখানে, এখানে আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম আদার দেন টিউবারকুলোসিস। তো হচ্ছে আদার দেন টিউবারকুলোসিসকে আবার আমরা 4টি গ্রুপে ভাগ করতে পারি, যেমন হচ্ছে ফটোক্রোমোজেন, এরা হচ্ছে ইন প্রেজেন্স অফ লাইটে তারা হচ্ছে পিগমেন্ট তৈরি করতে পারে, তাই এদেরকে আমরা ফটোক্রোমোজেন বলি। এখানে কে আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম কানসাসি। এরপর আছে আমাদের স্কটোক্রোমোজেন, এরা হচ্ছে প্রোডিউস পিগমেন্ট ইন লাইট এন্ড ডার্ক, মানে হচ্ছে আলো থাকুক বা অন্ধকার থাকুক তারা পিগমেন্ট প্রডিউস করবে। এখানে কারা আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম শেনপাই। দেন আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম মানে নন ফটোক্রোমোজেন, এখানে কারা আছে, এখানে আছে যারা কোনো পিগমেন্ট তৈরি করতে পারে না। তো এখানে কারা আছে যদি আমরা বলতে যাই তাহলে এখানে আছে আমাদের মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স। তো এই মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্সটা যখন আমরা বলবো তখন বলবে যে এটার নাম কমপ্লেক্স বলা হচ্ছে কেন, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স কেন বলছি, তার মানে এখানে কয়েকজনের ইনভলভমেন্ট আছে। কারা কারা এখানে, তো হচ্ছে এখানে আছে মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম ইন্টারসেলুলারি, মাইকোব্যাকটেরিয়াম প্যারাটিউবারকুলোসিস এবং মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিমোডিয়াম। তো এই চারটা নিয়ে তৈরি হয় মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম কমপ্লেক্স। এরপর আছে আমাদের র্যাপিড গ্রোয়ার। র্যাপিড গ্রোয়ারে কারা আছে, যারা হচ্ছে সাধারণত আমরা যদি মাইক্রোব্যাকটেরিয়াম কালচার ক্যারেক্টারিস্টিক দেখতে যাই দেখবো যে এদের গ্রোথ হতে অনেক সময় লাগে, প্রায় 6 সপ্তাহ। তো হচ্ছে এই ক্ষেত্রে মানে কিছু মাইক্রোব্যাকটেরিয়াম আছে যারা হচ্ছে 7 ডেজ এর মধ্যে বা লেস দেন 7 ডেজ এর মধ্যে তারা হচ্ছে গ্রোথটা বোঝা যায় বা তাদের কলোনি হবে না যেহেতু লিকুইড মিডিয়াম, তাদের গ্রোথ দেখা যায়। তো হচ্ছে এই সকল ব্যাকটেরিয়া কারা, যেমন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ফরচুইচাম, তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম স্পেগনেটিস। তো হচ্ছে স্মেগনেটিস এরা হচ্ছে আমাদের র্যাপিড গ্রোয়ার গ্রুপের। আর কারা আছে এখানে, মাইক্রোব্যাকটেরিয়াম এর মধ্যে আরেকটা গ্রুপ বাকি রয়েছে সেটা হচ্ছে নন কাল্টিভেটিভ। নন কাল্টিভেটিভে কারা আছে, নন কাল্টিভেটিভে আছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি। তো এবার আমরা দেখি মাইক্রোব্যাকটেরিয়ামের মাইক্রোব্যাকটেরিয়াম আদার দেন টিউবারকুলোসিস যারা, তারা কি কি করতে পারে, যেমন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্টারসেলুলারি যারা, তারা হচ্ছে সাধারণত এইডস পেশেন্ট যারা, মানে যাদের ইমিউন কম্প্রোমাইজড হয়ে রয়েছে তাদের লাংসে ইনফেকশন করতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিমোডিয়াম যেটা ছিল সেটা করে কি সাধারণত স্কিন ইনফেকশন করে। আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম আলসারেন যেটা সেটা হচ্ছে স্কিন ইনফেকশন করে। আর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম কানসাসি যেটা সেটা সাধারণত লাংসে ইনফেকশন করে থাকে। তো এবার আমরা আসি মাইক্রোব্যাকটেরিয়ামের যেই এখানে আরেকটা কোশ্চেন আছে আমাদের যে মাইক্রোব্যাকটেরিয়াম আদার দেন টিউবারকুলোসিস এদের ক্যারেক্টারিস্টিক জানতে চাই। এরা হচ্ছে ওয়াইড স্প্রেড ইন দা এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে এরা সাধারণত গিনিপিগে তারা হচ্ছে কোন রকম মানে ডিজিজ প্রডিউস করে না, নন প্যাথোজেনিক। দেন ট্রান্সমিট ফ্রম ম্যান টু ম্যান, এটা এখনো এস্টাবলিশড হয় নাই যে একজন থেকে আরেকজনে ছড়াবে, এরকম হচ্ছে না। আর হচ্ছে সাধারণত এরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যেগুলি আছে বিশেষ করে স্ট্রেপ্টোমাইসিন এবং আমাদের আইসোনিয়াজিড এদের ক্ষেত্রে সাধারণত এরা রেজিস্ট্যান্ট হয়ে থাকে এবং তারা হচ্ছে কমন কজ অফ লিম্ফেডেনোপ্যাথি, সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি ইন চিলড্রেন, বাচ্চাদেরকে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথির একটা অন্যতম কারণ হচ্ছে এরা। তো হচ্ছে ট্রান্সমিশন, আমরা জানি ট্রান্সমিশন কি, যেহেতু তারা লাংস ইনফেকশন করতে হলে অবশ্যই রুট অফ এন্ট্রিটা হবে তাদের রেসপিরেটরি রুট, আর স্কিন ইনফেকশন করতে হলে ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে হতে পারে। আর ডিসহার্বার হিসেবে কারা থাকে, সাধারণত হিউম্যান থাকে। ওকে, এরপর হচ্ছে তাদের সেল ওয়ালের স্ট্রাকচারে কিছু হচ্ছে এটিপিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখা যায়, যেমন হচ্ছে তাদের আউটার লিপিড আছে, দেন মাইক্রোলিক অ্যাসিড আছে। এই দুটো কি করে, তাদেরকে অ্যাসিড ফাস্ট যে মানে অ্যাসিড ফাস্ট বেসিলাইজে বলি, এই ক্যারেক্টারিস্টিকটার জন্য তাদের এই দুটো স্ট্রাকচার দায়ী। এছাড়া তাদের আছে প্লাজমা মেমব্রেন, লিপোয়েরাবিনোমান্নান, সেল ওয়াল, স্কেলেটন, আদার স্ট্রাকচারস গুলি রয়েছে। তো হচ্ছে প্যাথোজেনেসিস। তো হচ্ছে প্যাথোজেনেসিসের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তাহলে এরা সাধারণত আমরা একটা জিনিস জানবো যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তারা কি করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস করে, কিন্তু হচ্ছে এটা ছিল তারা কোথায় কোথায় টিউবারকুলোসিস করে, তারা এনি পার্টস অফ দা বডি তারা টিউবারকুলোসিস করতে পারে। এক্সেপশন আছে কিছু, যেমন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড,
হার্ট মাসেল, স্কেলেটাল মাসেল, আর হচ্ছে এটা ছিল আমাদের কর্নিয়াতে। তো এই সব জায়গাতে তারা হচ্ছে সাধারণত দেখা যায় যে টিউবারকুলোসিস করতে পারে না। এই বাদে এনি প্লেসে তারা যে কোনো জায়গাতে তারা হচ্ছে টিউবারকুলোসিস করতে পারবে। তো হচ্ছে এই যে টিউবারকুলোসিস যে করছে এর জন্য প্রথমেই দরকার হয় যে তাদের হচ্ছে ট্রান্সমিশন। তো হচ্ছে তারা প্রথমে ট্রান্সমিটেড হয়ে আমাদের কোথায় আসবে, যে আমাদের হচ্ছে রেসপিরেটরি রুটের মাধ্যমে তারা লাংসে আসবে। লাংসে আসার পর তারা হচ্ছে এটা ছিল কি করবে, এইদিকে যখন আসবে তখন আমাদের অ্যালভিউলার ম্যাক্রোফেজ তাদেরকে এনগালফ করবে। কিন্তু ম্যাক্রোফেজ যখন তাদেরকে এনগালফ করবে, মানে ফ্যাগোসাইটোসিস এর যে প্রক্রিয়াটা, এখানে হচ্ছে তারা তাদেরকে কিলিং এবং ডিস্ট্রাকশন করতে পারবে না। কারণ কি, কারণ আমরা অলরেডি পড়ে ফেলেছি তাদের মানে যখন ম্যাক্রোফেজের ভিতরে যায় তখন তারা আমাদেরকে যেই ফ্যাগোলাইসোজোম কমপ্লেক্সটা, মানে ফ্যাগোজোম এবং লাইসোজোমের ফিউশন হয় যে কমপ্লেক্সটা তৈরি করে, সেটা তৈরি হতে দিচ্ছে না। তখন তাহলে কি হচ্ছে, তারা সেলের ভিতর ইন্টারসেলুলারলি সার্ভাইভ করে যাচ্ছে। এরপর কি হবে, তারা সেলের ভিতর গ্রোথ করতে থাকবে, তারা এখানে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করতে করতে তারা একসময় সেলটাকে ডেস্ট্রয় করে বের হয়ে আসতে পারবে। এছাড়া কি হবে, ম্যাক্রোফেজ গুলি যে আছে তারা যখন দেখলো যে এটাকে তারা কিল করতে পারছে না, তখন তারা ইন্টারলিউকিন 12 সিক্রেট করবে। এই ইন্টারলিউকিন 12 এবং হচ্ছে টিএনএফ আলফা যখন সিক্রেট করবে, তখন হচ্ছে লোকাল লাইক যে ইনফ্লামেটরি সেল গুলি আছে, আদার্স ইনফ্লামেটরি সেল, তারা আসবে এখানে বা রিক্রুট হবে এবং তারা কি করবে, টি সেল, ন্যাচারাল কিলার সেল, এই সকল সেলকে ডাকবে। টি হেল্পার সেল যখন আসবে তখন তারা ইন্টারফেরন গামাটাকে তারা রিক্রুট মানে গামা সিক্রেট করবে। দেন ইন্টারফেরন গামা করবে কি, তখন আমাদের যে ম্যাক্রোফেজ গুলো আছে তাদেরকে সুপার অ্যাক্টিভেটেড করবে। সুপার অ্যাক্টিভেটেড করার পর তখন কি হবে, সাধারণত দেখা যায় ম্যাক্রোফেজকে যখন সুপার অ্যাক্টিভেটেড করে তখন এর থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই যে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের বডির জন্য একটা ওয়ান টাইপ অফ ফ্রি রেডিক্যাল বা আমাদের বডির জন্য টক্সিক। এই নাইট্রিক অক্সাইডটা কিন্তু তৈরি করা হচ্ছিল মেইনলি ব্যাকটেরিয়াকে কিল করার জন্য। তো অল্প পরিমাণ ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় তখন কি হয়, দেখা যায় যে এই যে এতগুলি নাইট্রিক অক্সাইড এখানে এক্সট্রা আছে, তারা আমাদের লাংসের অনেকগুলি টিস্যু ড্যামেজ করে দেয়। এর জন্যই আমাদের হচ্ছে লাংসে আমরা দেখি মানে বিভিন্ন রকমের সাইন সিমটম ডেভেলপ করে লাংস ইনজুরি হওয়ার জন্য। তো আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে এরা কি করছে, যে হচ্ছে এনহান্স করতে পারে কি ইমিউন সিস্টেম। তো ওইটার কিন্তু একটা মানে আউটকামটা কিন্তু আমরা দেখতে পারছি যে আসলে খারাপ। কারণ হচ্ছে কি, তারা এই যে যেই সেলগুলিকে ডাকতেছে তারা অনেকটা অটো ইমিউনিটির মতো করে ফেলছে, যে আমার নিজের ইমিউন সিস্টেমের সেল আমার নিজের শরীরের যেই টিস্যুগুলি আছে তাদেরকে ড্যামেজ করে দিচ্ছে, বা এটাকে হাইপার সেন্সিটিভিটির মতো আমরা বলতে পারি। যাই হোক, দেন হচ্ছে তারা হচ্ছে এরপরে কি করবে, ম্যাক্রোফেজ অনেকগুলি যখন একসাথে আসবে তারা হচ্ছে সেন্ট্রালি একসাথে ফিউজ হবে। ফিউজ হওয়ার পর তারা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি হবে। তার চারপাশে দেখা যাবে এপিথেলিয়েড সেল থাকবে এবং তার চারপাশে ফাইব্রোব্লাস্ট থাকবে। তো এইভাবে হচ্ছে তারা দেখা যায় যে একটা গ্রানুলোমা ফরমেশন করে। এই যে গ্রানুলোমা ফরমেশন করে, এই গ্রানুলোমাটা যদি ছোট হয় তাহলে অসুবিধা নাই, এর ভিতরে হচ্ছে খুব সহজেই ইনফ্লামেটরি সেলগুলি গিয়ে মাইক্রোব্যাকটেরিয়াম যেই বেসিলাই গুলি আছে তাদেরকে মেরে ফেলতে পারবে। কিন্তু এই গ্রানুলোমাটা যত বড় হতে থাকবে, ভিতরের ক্যাপসুলটা তত দূরে সরে যেতে থাকবে ইমিউন সিস্টেমের সেল থেকে, তারা এর ভিতরে যেতে পারবে না এবং তারা এখানে লেটেন্ট অবস্থায় থাকতে পারে। পরবর্তীতে সেই সাবজেক্টটা যখন ইমিউন কম্প্রোমাইজড হয়ে যাবে তখন তারা আবার অ্যাক্টিভেটেড হয়ে তারা সেকেন্ডারি টিবিও করতে পারে, বা তারা হচ্ছে অন্যান্য যে আছে যেমন মিলিয়ারি টিউবারকুলোসিস বা টিউবারকুলার মেনিনজাইটিস, এই সকল জিনিসও তারা করতে পারে। আর হচ্ছে এখানে যে টিউবারকলটা ফরমেশন হয়, এই টিউবারকলটা যদি মানে সফট টিউবারকল ফর্ম করে তাহলে কেজিয়াস নেক্রোসিস করে, আর হার্ড টিউবারকল ফর্ম হলে তারা টিউবারকল হিসাবেই থাকে। দেন এই ছিল তাদের প্যাথোজেনেসিস। এইভাবে হচ্ছে তারা সাধারণত দেখা যায় যে এখানে সাধারণত তারা এরকম মানে ডিজিজ প্রডিউস করে থাকে। তো এটা হচ্ছে আমরা কি হিসাবে আখ্যায়িত করি, যদি এটা লাংসে হয়ে থাকে তো আমরা বলি যে যক্ষা হয়েছে। তো এই যে টানা 3 সপ্তাহের বেশি কাশি বা কাফের সাথে রক্ত এবং জ্বর থাকে অথবা ওয়েট লস হইতে থাকে, তো এইরকম সাইন সিমটম গুলো আলটিমেটলি ডেভেলপ করতে পারে। তো হচ্ছে এই যে প্রাইমারি টিবি, এই প্রাইমারি টিবির ফেট কি কি হইতে পারে, এখানে দুই রকমের টিবি হয়, প্রাইমারি টিবি এবং সেকেন্ডারি টিবি। তো হচ্ছে প্রাইমারি টিবি সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে যে হিল হয়ে যায়, অথবা তারা ল্যাটেন্ট অবস্থায় থাকে, অথবা তারা সেকেন্ডারি টিবি হতে পারে। আর সেকেন্ডারি টিবির ক্ষেত্রে কি হয়, তারা পরবর্তীতে ফেটটা তারা মিলিয়ারি টিউবারকুলোসিস করতে পারে, তারা টিউবারকুলার মেনিনজাইটিস করতে পারে, ফাইব্রোসিস হইতে পারে, স্কার ফরমেশন হইতে পারে, এইরকম বিভিন্ন রকমের সমস্যা তারা করতে পারে। তো হচ্ছে
এই ছিল টিবির প্যাথোজেনেসিস সম্পর্কে। এরপর হচ্ছে টিবির আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে কচ ফেনোমেনন। রবার্ট কচ যে উনি হচ্ছে কি করলো, একটা গিনিপিগের মধ্যে টিউবারকুলার বেসিলাই যেটা, সেটাকে তিনি এই টিউবারকুলার বেসিলার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটেড করল, মানে টিউবারকুলার বেসিলাইটা গিনিপিগের মধ্যে অ্যাডমিনিস্ট্রেট করলো। অ্যাডমিনিস্ট্রেট করার পর দেখা গেল যে এখানে খুব স্লোলি প্রোগ্রেসিং একটা গ্রানুলোমা আলসার ফর্ম হইলো। আর হচ্ছে দেখা গেল যে এখানে এক্সটেন্সিভ ইনভলভমেন্ট অফ রিজিওনাল লিম্ফ নোড পেল উনি। আর দেখা গেল যে টিউবারকুলার মানে যে টিউবারকলটা ফর্ম হয়েছিল সেটা খুব মানে ম্যাসিভলি ক্যাজিয়েট করছে। তো এর মধ্যে যেই সকল গিনিপিগ গুলি সার্ভাইভ করে গেল, উনি তাদের মধ্যে কি করলো, আবার সেই টিউবারকুলার বেসিলাইটা হচ্ছে ইনজেক্ট করলো। ইনজেক্ট করানোর পর দেখলো যে খুব মানে তাড়াতাড়ি একটা লোকালাইজ ইনডিরেক্টেড রেসপন্স পাওয়া যাচ্ছে, আর হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো রিজিওনাল লিম্ফ নোড নেই। তো উনি এর মাধ্যমে বের করলো যে আমরা এইটা দিয়ে প্রাইমারি টিবি এবং সেকেন্ডারি টিবিটাকে আলাদা করতে পারি। এটাকে আমরা কি বলি, টিউবারকুলিন টেস্ট বলি। তো হচ্ছে এই টিউবারকুলিন টেস্টের মাধ্যমে আমরা প্রাইমারি সেকেন্ডারি টিবি আলাদা করতে পারি। এটা কিন্তু মাঝে মাঝে ফলস রেজাল্টও দিতে পারে। তো এবার আমরা আসি টিউবারকুলোসিসের তাহলে প্যাথোজেনেসিস, ক্যারেক্টারিস্টিক এবং হচ্ছে তাদের যেই নরমাল যে ইয়েটা ছিল, যে প্যাথোজেনেসিস এবং ডিজিজের সাইন সিম্পটম, সেটা আলোচনা হলো। এখন হচ্ছে তাদের আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। টিবির ডায়াগনোসিস যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের প্রথমেই দরকারের স্যাম্পল। যেমন স্যাম্পল আমরা কোথা থেকে নিই, সাধারণত স্পুটাম হিসেবে কালেক্ট করি, বিশেষ করে পালমোনারি টিবি। এখানে আমরা খেয়াল রাখবো টিবির কথা বলা হয়েছে নাকি পালমোনারি টিবি। বেশিরভাগই ক্ষেত্রেই পালমোনারি টিবির কথাই বলা হয়। তো হচ্ছে পালমোনারি টিবি যদি বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের স্যাম্পল কি থাকবে, স্পুটাম। তো এই স্পুটামটা নিয়ে আমরা কি করব, আমরা এটাকে পেট্রফ মেথডের মাধ্যমে আমরা এটাকে প্রথমে একটু চেষ্টা করব যে আদার যে ব্যাকটেরিয়া গুলি আছে তাদেরকে আমরা আলাদা করে ফেলতে। আমরা করি কি, এখানে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে সাথে এটা মিক্স করি। তাহলে এখানে কি হয়, টিউবারকুলোসিস এমটিবি বাদে বাকি যেই সকল ব্যাকটেরিয়া আছে তারা এলিমিনেটেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এরপর আমরা এটা কি করি, ভর্টেক্স মেশিনে প্রায় 10 to 20 মিনিটস আমরা এখানকে শেকিং করি। তাহলে কি হচ্ছে, আমরা শুধুমাত্র বেসিলাই গুলিকে এক সাইডে পাবো। তারপর হচ্ছে আমরা যে স্পুটামটা থাকে এটাকে আমরা মাইক্রোস্কোপ করতে পারি। মাইক্রোস্কোপিতে আমরা কি করি, আমরা এখানে হচ্ছে জিল নেলসন স্টেনিং করে এখানে আমরা দেখবো যে রেড রড বিডেড অ্যাপিয়ারেন্স থাকে, রেড রড এবং বিডেড অ্যাপিয়ারেন্স থাকে। তো হচ্ছে এইরকম অ্যাপিয়ারেন্স কার কার হতে পারে, এটা মাইকোব্যাকটেরিয়ামের হতে পারে আর নোকার্ডিয়ার হতে পারে। আর আমরা কি করব, এরপর আমরা দেখলাম যে তাহলে অ্যাসিড ফাস্ট, তাহলে আমাদের ইয়েটা আসবে কি, ইন্টারপ্রিটেশনটা অ্যাসিড ফাস্ট বেসিলাই ইজ প্রেজেন্ট। দেন আমরা কি করবো, এটা কালচার করতে পারি। কালচার আমরা কোথায় করি, সাধারণত এটা আমরা কালচার করি লোয়েনস্টিন জেনসেন মিডিয়াতে। লোয়েনস্টিন জেনসেন মিডিয়াতে কালচার করলে মোটামুটি 6 উইকের মধ্যে এর গ্রোথ পাওয়া যায়। তো হচ্ছে লোয়েনস্টিন জেনসেন মিডিয়ার কালারটা কি রকম হয়, এটা অনেক সময় জানতে চাই। এটা হচ্ছে আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে কলা পাতা কালারের হয়। তো হচ্ছে আমরা প্রথমে তাহলে মাইক্রোস্কোপি করলাম, কালচার করলাম। আর আমরা কি করতে পারি, ডায়াগনোসিসের জন্য আমরা চেস্ট এক্সরে করতে পারি, টিউবারকুলিন টেস্ট করতে পারি, এলাইজা করতে পারি, রেডিও ইমিউন এসে করতে পারি, আর হচ্ছে আমরা করতে পারি পিসিআর। তো এই যে আলটিমেটলি এইগুলির মাধ্যমে হচ্ছে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। তো হচ্ছে এবার আমরা অ্যাসিড ফাস্ট বেসিলাইটা যে আমরা দেখলাম, তো ইন্টারপ্রিটেশনটা মাঝে মাঝে জানতে চাই। যেমন হচ্ছে আমরা যদি মানে বেসিলাই যদি আমরা দেখা গেল যে 0 পেলাম পার 300 ওএল ইমার্শন ফিল্ডে, তার মানে হচ্ছে এখানে অ্যাসিড ফাস্ট বেসিলাই পাওয়া যায় নাই। আর যদি আমরা দেখলাম যে 1 থেকে 2টা আছে তাহলে হচ্ছে এটা ডাউটফুল। আর যদি মনে হয় 100 ওএল ইমার্শন ফিল্ডে যদি আমরা পেলাম 1 to 9, তার মানে হচ্ছে এটা আমরা 1+ বলবো। যদি 10 এর মধ্যে আমরা 1 to 9 পাই তাহলে 2+ বলবো। আর যদি আমরা 1 এর মধ্যে 1 to 9 পাই তাহলে 3+ বলবো। আর যদি 1 এর মধ্যে 10 অথবা তার বেশি পাই তাহলে আমরা 4+ বলবো। তো হচ্ছে এসবের মাধ্যমে হচ্ছে আমরা এটার ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে যে টিউবারকুলিন টেস্ট যেটা, তো হচ্ছে এটা মাঝে মাঝে আমাদের ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। যেমন কাদের ক্ষেত্রে, সাধারণত হজকিন ডিজিজ অথবা সার্কোইডোসিস অথবা ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস অথবা প্রিভিয়াসলি যারা হচ্ছে টিবি হয়েছিল এবং সেটাকে ওভারকাম করে গেছে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা ফলস নেগেটিভ রেজাল্ট পেতে পারি। আর ফলস নেগেটিভ রেজাল্ট পাবো। আর হচ্ছে ফলস পজিটিভ রেজাল্ট আমরা এখানে পেতে পারি, যেমন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম আদার দেন টিউবারকুলোসিস এর ক্ষেত্রে এখানে আমরা এটার ফলস পজিটিভ রেজাল্ট পাইতে পারি। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কনফার্মেটরি টেস্ট কি, মাইক্রোস্কোপি এবং হচ্ছে কালচার টেস্ট, এই দুটো হচ্ছে আমাদের এখানে কনফার্মেটরি টেস্ট। তো হচ্ছে টিবি থেকে আরেকটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে প্রাইমারি টিবি এবং সেকেন্ডারি টিবির পার্থক্য। তো এটা সম্পর্কে অলরেডি আমরা যে আচ্ছা এটা সম্পর্কে বলা হয় না। তো হচ্ছে প্রাইমারি টিবি এবং সেকেন্ডারি টিবি। তো হচ্ছে প্রাইমারি টিবিটা কি, এখানে হচ্ছে আমাদের গন ফোকাস গন কমপ্লেক্স প্রেজেন্ট থাকে, সেকেন্ডারিতে থাকে না। প্রাইমারি টিবি এটা হচ্ছে এক্সপোজার হচ্ছে
প্রথমবারের মতো হয়েছে, সেকেন্ডারিতে হয় না। আর এই দুটার ওই যে ফেট আমরা বলে ফেলেছি, তো এগুলির মাধ্যমে হচ্ছে মানে তো এরকম তিনটা পার্থক্য আমরা করে ফেলতে পারি প্রাইমারি টিবি এবং সেকেন্ডারি টিবির মধ্যে। তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে মোটামুটি এইটুকুই লাগে, এর বেশি তেমন কিছু হয়তো বা দরকার নেই। তারপর আমি একটু চেক দিচ্ছি কোশ্চেনগুলি। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে অ্যাসিড ফাস্ট অর্গানিজম সমূহের নাম উল্লেখ করতে, তো আমরা কিন্তু বলে দিয়েছি অনেকগুলো, এখানে 4টার কথা বলা আছে, আমরা মোটামুটি অনেকগুলো বলে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিফাই মাইকোব্যাকটেরিয়াম বলা হয়ে গেছে, অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম সেটাও বলা হয়ে গেছে, স্পেশাল ফিচার্স, প্রাইমারি সেকেন্ডারি টিবির পার্থক্য, ডায়াগনোসিস কেস অফ টিবি, দেন হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ পালমোনারি টিবি, ল্যাব ডায়াগনোসিস অফ পালমোনারি টিবি, মাইক্রোবায়োলজির ল্যাবে কিভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করব, যে পেট্রপ মেথড যেটা সেটাকে বলা হয়েছে। আচ্ছা, গন ফোকাস আর গন কমপ্লেক্স সেটা আমি বলি নাই। আচ্ছা, তো হচ্ছে গন ফোকাস আর গন কমপ্লেক্স। গন ফোকাসটা কি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টিবিতে সাধারণত দেখা যায় যে লাংসে কিছু আমাদের লেশন হয়। তো এটা কোথায় হইতে পারে, এটা হচ্ছে আমাদের যেই আপার লোব আছে তার লোয়ার পার্ট এবং লোয়ার লোবের আপার পার্টে এই ড্যামেজটা সাধারণত হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে, ওই যে ম্যাক্রোফেজ যেটা, সেটার হচ্ছে নাইট্রাস অক্সাইডের যে সিক্রেশন হচ্ছিল তার জন্য। তো এটা হচ্ছে গন ফোকাস, প্রাইমারি টিবিতে আমরা পাই। আর যখন এর সাথে হাইলার লিম্ফ নোড যে ইনভলভমেন্ট থাকে, গন ফোকাস উইথ হাইলার লিম্ফ নোড, তখন আমরা তাকে বলি গন কমপ্লেক্স। এই যে গন কমপ্লেক্স এর কিন্তু আবার 3টা কম্পোনেন্ট আছে, এটাও জানতে চাই। তো এর কি কি কম্পোনেন্ট আছে, লাংস এর কিছু কম্পোনেন্ট আছে, দেন হচ্ছে লিম্ফেটিক এর কম্পোনেন্ট আছে এবং তার লিম্ফ নোড কম্পোনেন্ট আছে। তো হচ্ছে জাস্ট হইলো লাংসের যেটা আমরা কিন্তু বলে দিয়েছি কোনটা, ওই যে লাংসের যেই লোয়ার লোবের আপার পার্ট এবং আপার লোবের লোয়ার পার্ট, সেটা হচ্ছে তার লাংসের যেই কম্পোনেন্ট সেটা, বা পালমোনারি কম্পোনেন্ট। লিম্ফেটিক কম্পোনেন্ট কি, লিম্ফ ড্রেন হচ্ছে যে ওই যে ফ্যাগোসাইট গুলি যে সেইগুলি মানে লিম্ফেটিক এর সাথে যে ড্রেন হচ্ছে, এটা হচ্ছে তাদের লিম্ফেটিক কম্পোনেন্ট। আর হচ্ছে লিম্ফ নোড কম্পোনেন্ট কি, যে এনলার্জ হাইলার লিম্ফ নোড, আর হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোড, যেগুলি এইগুলি সব একসাথে হয়ে, এবং হচ্ছে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর যে গ্রানুলোমা ফর্মেশন হচ্ছে, কেজিয়েশন হচ্ছে বা ফাইব্রোসিস হচ্ছে, সবগুলিকে আমরা একসাথে বলতেছি গন কমপ্লেক্স। তো এটাই ছিল। আচ্ছা, এর বাহিরে আচ্ছা আর কিছু নাই। তো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে মোটামুটি এইটুকুই। আচ্ছা, এবার আমরা আসি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। তো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যে এটা হচ্ছে নন কাল্টিভেটিভ মাইক্রোব্যাকটেরিয়াম। তো হচ্ছে নন কাল্টিভেটিভ বলতে কি, তাদেরকে আমরা কাল্টিভেট করতে পারি না বা ল্যাবে আমরা এদেরকে গ্রোথ করাইতে পারি না। তো হচ্ছে এরা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। তো এদেরকে আবার আরেকটা নামে বলা হয় হ্যানসেনস বেসিলাই। তো হচ্ছে কেন, তার কারণ হচ্ছে এটা বিজ্ঞানী হ্যানসেন সেটাকে ডিসকভার করেছিলেন এর জন্য। তো হচ্ছে জাস্ট হইলো এই মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, তারা কি করে, লেপ্রোসি করে। তো হচ্ছে এদের হচ্ছে জাস্ট হইলো যেই ক্যারেক্টারিস্টিক সেটা, লিওন জি ভাইয়া। তো বলবা। না না, ও আচ্ছা, না হঠাৎ ইয়া হয়ে গেছিল তো। আচ্ছা, তো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, সেটা হচ্ছে কি অব্লিগেট ইন্টারসেলুলার বেসিলাই, মানে এরা সেলের ভিতরে থাকবে, এরা হচ্ছে ইন্টারসেলুলার বেসিলাই হিসেবে আমরা এদেরকে বলি। তো হচ্ছে এরাও অ্যাসিড ফাস্ট, মানে ওই টিবি ব্যাকটেরিয়ার মতোই এদেরকেও অ্যাসিড দ্বারা ডিকালারাইজেশন করা যায় না। নো অ্যালকোহল ফাস্ট, নট অ্যালকোহল ফাস্ট, কিন্তু এদেরকে আবার অ্যালকোহল দিয়ে ডিকালারাইজেশন করা যেতে পারে। তো এটা গেল। এরপর হচ্ছে তাদের আমরা চলে যাই তাদের কালচার ক্যারেক্টারিস্টিক, সরি কাল্টিভেশনটাতে। তো হচ্ছে এদের কাল্টিভেশন আমরা বলে দিয়েছি যে এটা নট পসিবল। তো হচ্ছে এদের কি হয়, আর্মিডিলস যারা আছে 9 ব্যান্ডেড, তাদের বডিতে কিন্তু আবার টুকটাক কালচার করা যায়। তো হচ্ছে এদেরকে কিন্তু মানে আউটসাইড, মানে যেই হোস্ট, এখানে আমরা কালচার করতে পারবো না, এদেরকে ইনসাইড হোস্ট, মানে একটা আর্মিডিল যদি আমরা নিই 9 ব্যান্ডেড, তাদের বডির ভিতরে আমাদের হচ্ছে এদেরকে কালচার করতে হবে। তো হচ্ছে এদের যেই প্যাথোজেনেসিস, তারা কি করে, তারা সাধারণত লেপ্রোসি করে থাকে। আচ্ছা, তারা লেপ্রোসিটা কিভাবে করে, তাদের হচ্ছে সেল ওয়ালে
এক ধরনের একটা কেমিক্যাল আছে, সেটা কি ফেনোলিক গ্লাইকোলিপিড। এই যে ফেনোলিক গ্লাইকোলিপিড, এটা ওয়ান টাইপ অফ ট্রাইস্যাকারাইড। এটা কি করে, সাধারণত বেজাল লেমিন অফ সোয়ান সেলের সাথে বাইন্ড করে। এই সোয়ান সেলের সাথে যখন বাইন্ড করে তখন সোয়ান সেলকে এনগালফ করে নেয়। এরপর হচ্ছে যখন এনগালফ করা হলো, এনগালফ করার পর এটা সোয়ান সেলের ভিতরে যাবে, যাওয়ার পর এখানে এটা সার্ভাইভ করে যায়। সার্ভাইভ করে যাওয়ার পর অনেক সময় নিয়ে তারা হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকবে। মাল্টিপ্লাই করতে করতে হচ্ছে এক সময় দেখা যাবে যে এরপর বাকিটা হচ্ছে টিবির মতোই, সেই সোয়ান সেল হচ্ছে আরো আমাদের ইমিউন সিস্টেমের সেল রিক্রুট করবে। সেল রিক্রুট করার পর ওখানে যাবে, কিন্তু মেইন সমস্যাটা যেটা, সোয়ান সেল নিজেই হচ্ছে নাইট্রাস অক্সাইড রিলিজ করে। তো এই যে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড রিলিজ করবে, তো হচ্ছে এইটার জন্য হচ্ছে কি হবে, সাধারণত দেখা যায় যে আমরা জানি এটা লিথাল। এটা কি করবে, তার নিজের অ্যাপোপ্টোসিস করাবে এবং সাথে অ্যারাউন্ডে যে টিস্যুগুলি আছে এই টিস্যুগুলি ড্যামেজ করবে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি নার্ভের ডিমাইলিনেশন হচ্ছে। আর এই যে আদার ইনফ্লামেটরি সেলগুলি যে আসলো, তাদের থেকে যে সাইটোকাইন রিলিজ হচ্ছে, এর জন্য মাঝে মাঝে দেখা যাইতে পারে নার্ভ সেলের সাইডে কিছু ইডেমার মতো ফরমেশন হতে পারে। তো হচ্ছে তাদের প্যাথোজেনেসিসটা কিন্তু মেইনলি তাহলে কি হচ্ছে, আমাদের নার্ভে তারা ইনজুরি করতেছে। তো এই যে এরকম নার্ভ ইনজুরি করতেছে, বিভিন্ন রকমের তাদেরকে ক্লাসিফাই করা হয়েছে এর অনুসারে। তো একে আমরা পসিবেসিলারি বা মাল্টিবেসিলারি বলতে পারি, অথবা তাদেরকে ওই যে টিউবারকুলয়েড, বর্ডার লাইন, ল্যাপ্লোমেটাস লেপ্রোসি, তারপর হচ্ছে এরকম বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো হচ্ছে তাদের কিন্তু এমনিতে ক্লাসিফিকেশন মেইনলি মাল্টিবেসিলারি এবং পসিবেসিলারি। তো এইটা কখন ফরমেশন হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা হচ্ছে খুব ভালো, তখন হচ্ছে আমাদের পসিবেসিলারি হচ্ছে। আর যখন হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি খুব কম, টি সেল তার কাজ করতে পারছে না ঠিক মতো, এই ব্যাকটেরিয়াটা আরো ভালোভাবে সার্ভাইভ করে যাচ্ছে, তখন তারা মাল্টিবেসিলারি করতেছে। স্কিনে লেশন পাওয়া যায় 5 থেকে 6টার বেশি। আচ্ছা, এরপর হচ্ছে তাদের এই যে আমরা যদি ভাগ করি পসিবেসিলারি কোন দুটো, টিউবারকুলয়েড এবং বর্ডার লাইন টিউবারকুলয়েড। আর হচ্ছে কি বর্ডার লাইন, তারপর হচ্ছে বর্ডার লাইন ল্যাপ্রোমেটাস এবং ল্যাপ্রোমেটাস লেপ্রোসি, যেটা সেটা হচ্ছে তাদের মাল্টিবেসিলারি। আর ডব্লিউএইচ এর ক্লাসিফিকেশন অনুসারে আমরা বলবো পসিবেসিলারি এবং মাল্টিবেসিলারি। এরপর হচ্ছে ক্লিনিক্যাল টাইপও যে ওই 5টাই ডব্লিউএইচ অথবা তাদের হচ্ছে কি রকম মানে জলপিং ক্লাসিফিকেশন, যেটা 2 ভাগে ভাগ করতে পারি। আর হচ্ছে তারা কি কি করতে পারে, তারা সাধারণত কোথায় কোথায় করে, স্কিনে লেশন করতে পারে তারা, যেমন ম্যাকিউল অথবা প্যাচ অথবা প্লাগ ফরমেশন করতে পারে। আর হচ্ছে তারা মিউকাস মেমব্রেন ইফেক্ট করতে পারে, অথবা তারা সবচেয়ে বেশি ইফেক্ট করে নার্ভে। ওকে, নার্ভে যদি তারা ইফেক্ট করে তাহলে কি কি হতে পারে, যেমন সেন্সরি নার্ভে যদি তারা ইফেক্ট করে তাহলে হাইপারএস্থেসিয়া হতে পারে, অথবা অ্যানাস্থেসিয়া, আলটিমেটলি আলসার হয়। যদি তারা মোটর নার্ভে ইনভলভ করে তাহলে মোটর মাসেল প্যারালাইসিস করে, ক্লো হ্যান্ড, ডিশ ড্রপ, ফুড ড্রপ, ক্লোটো এইগুলি হতে পারে। কেন হয়, কারণ তারা ট্রাইজেমিনাল নার্ভ অথবা আলনার নার্ভ অথবা ল্যাটারাল পেরিনিয়াল নার্ভ অথবা পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ এইগুলিকে তারা ইনভলভ করে। তো আমরা জানি পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ যদি ইনফেক্টেড হয় তাহলে ক্লোয়িং অফ টো হবে, ল্যাটারাল পপিডিয়াল নার্ভ যদি হয় তাহলে ফুড ড্রপ হবে, আলনার নার্ভে যদি ইনভলভমেন্ট হয় বা এটাকে যদি তারা ইফেক্ট করে তাহলে ক্লো হ্যান্ড হবে, ডিশ ড্রপ হতে পারে এরকম। আর যদি অটোনমিক সিস্টেমকে যদি তারা ইফেক্ট করে তাহলে কি করে, তারা ল্যাক অফ সোয়েটিং এবং সেবাম হয়, তাহলে কি হচ্ছে, ড্রাই স্কিন হচ্ছে এবং ক্র্যাকড স্কিন হচ্ছে, আলটিমেটলি আলসার ডেভেলপ করতেছে। আর কি কি তাদের ইয়ে হতে পারে, তাদের কনসিকোয়েন্স আরো বিভিন্ন রকম হতে পারে, যেমন কোলাপসিং অফ নোজ হতে পারে, ডিস্ট্রাকশন অফ নেজাল বোন হতে পারে, এরকম বিভিন্ন জায়গায় তারা ইনভলভ করতে পারে। তো হচ্ছে এদের ডায়াগনোসিস আমরা কিভাবে করি, ডায়াগনোসিস হচ্ছে আমরা স্কিন এক্সামিনেশন করতে পারি, প্যাচেস গুলিকে আমরা চেক করতে পারি, আর টেস্ট ফর সেন্সেশন করতে পারি। এরকম ল্যাব ডায়াগনোসিস আমরা স্যাম্পল কি নিতে পারি, স্কিন বায়োপসি অথবা স্ক্র্যাপিং অফ দ্য লেশন নেই, মাইক্রোস্কোপি করি জিল নিলসেন মিডিয়াতে। দেন হচ্ছে আমরা এদেরকে কালচার করতে পারি কোথায়, আমরা ওই যে বলে ফেলেছি 9 ব্যান্ডেড আর্মিডিল যারা আছে তাদের মধ্যে। এছাড়া আমরা কি করতে পারি, ল্যাপ্রোমিন টেস্ট করতে পারি, সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। তো হচ্ছে এই সকল টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে এদেরকে ডায়াগনোসিস করতে পারি। আর ট্রিটমেন্টকে আমরা অলরেডি ফার্মাকোলজিতে পড়ে ফেলেছি, এদের হচ্ছে রিফাম্পিসিন, তারপর হচ্ছে ড্যাপসন এবং ক্লোফাজামিন, এগুলোর মাধ্যমে আমরা তাদের ট্রিটমেন্ট করতে পারি। তো হচ্ছে এই রোগটা সাধারণত কাদের বেশি হয় এটা জানতে চাই অনেক সময়। তো হচ্ছে যাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে এই রোগটা খুব মানে ডেঞ্জারাস আকার নেয়, কারণ হচ্ছে তাদের মাল্টিবেসিলারি ডেভেলপ করে, পসিবেসিলারি থেকে তাদের মাল্টিবেসিলারিতে যেতে পারে। তো হচ্ছে আজকের মতো মানে এই যে ইয়াতে মাইকোবেকটাম টিউবারকুলোসিস মোটামুটি এইটুকুই, টিউবারকুলোসিস আর লেপ্রিতে। এর বাইরে ইনশাল্লাহ আশা করি ধরবে না, আর হচ্ছে তেমন কিছু নাইও। তো আশা করবো সবার মধ্যে মানে এইটুকুর মধ্যে সবকিছু কমন পাবা। তো আজকে মতো আমার সেশনটা এখানেই শেষ। এরপর আমাদের বাকি সেশনটা কন্টিনিউ করবে আমাদের শহীদ জিয়া মেডিকেল কলেজেরই আরেক ভাইয়া। তো হচ্ছে আমরা তাকে এখন আনছি।
আসসালামু আলাইকুম। হ্যাঁ লিওন, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে ভাই? শুনতে পাচ্ছো? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমি আমার সেশন শুরু করি নাকি? জি ভাইয়া শুরু করে দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলাম রব্বানী রকি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ার, সেশন 2015-2016। তো আজকে আমি আপনাদের 45 মিনিট মাইক্রোবায়োলজি রিভিউ ক্লাস, তো এটার সেশনের আজকে সেকেন্ড পার্টটুকু নিব। আজকে আমাদের টোটাল পার্ট ছিল হচ্ছে তিনটা, মাইক্রোব্যাকটেরিয়াম, দুটো, মাইক্রোব্যাকটেরিয়াম এবং ইন্টারোব্যাকটেরিয়াসি। তো মাইক্রোব্যাকটেরিয়ামটা একটু আগে আমাদের আরেকজন ব্যাচমেট, মানে আমার ব্যাচমেট আর কি, তো আমার ছোট ভাই মোহাম্মদ গোলাম রসুল নিয়ে গেছে। তো বাকিটুকু আমি শেষ করব ইন্টারোব্যাকটেরিয়াসি। এখন ইন্টারোব্যাকটেরিয়াসি এটা কি, মানে নাম থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পারি। ইন্টারো বলতে আমরা বুঝি ইন্টেস্টাইন বা অ্যাবডোমেন রিলেটেড, মানে এই ব্যাকটেরিয়া গুলো আমাদের অ্যাবডোমেনের মধ্যে সাধারণত অ্যাটাক করে থাকে, তাই এদেরকে আমরা ইন্টারোব্যাকটেরিয়াসি নামে মানে নাম দিয়েছি। এই ইন্টারোব্যাকটেরিয়াসির কিছু আমাদের বৈশিষ্ট্য আছে। প্রথমত এখানে আমরা যেগুলো পড়বো আজকে, এদের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আমরা যে বৈশিষ্ট্যটা জানি হচ্ছে সবাই গ্রাম নেগেটিভ রড, মানে আমরা যদি গ্রাম স্টেন করি তাহলে এরা এখানে গ্রাম নেগেটিভ ফিচার দেখাবে এবং মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা এদেরকে রড শেপ দেখতে পাবো। তারপর এখানে তাদের আরো কিছু আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, যেমন তারা সবাই অক্সিডেজ নেগেটিভ, ক্যাটালিস পজিটিভ, তারপর ফ্যাকাল্টেটিভ অ্যানারব, এরপর হচ্ছে তারা সাধারণত মোটাইল হতে পারে অথবা নন মোটাইল হতে পারে। এদের মনোট্রিকাস বা পেরিট্রিকাস ফ্লাজেলা থাকতে পারে প্রোজাতিভেদে। তবে একটা দিক থেকে এদের সবাই মোটামুটি কমন বৈশিষ্ট্য আমাদের শো করে, সেটা হচ্ছে এরা সবাই গ্লুকোজকে ফার্মেন্ট করে বা পচিয়ে ফেলে আর কি, সত্যি মানে সোজা কথা বলতে যেটা। আর এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, মোটামুটি আমাদের যে সবগুলো ইন্টারোব্যাকটেরিয়া এরা সবাই ক্যাপসুলেটেড। ব্যতিক্রম আছে শুধু আমাদের একটা, সেটা হচ্ছে আমাদের ক্লেবসিয়েলা। এই ক্লেবসিয়েলা বাদে আমাদের যতগুলো ইন্টারোব্যাকটেরিয়া আছে এরা সবাই ক্যাপসুলেটেড। তো এখন আছে আমরা এদের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু আলোচনা করি, যে যদি আমাদের বলা হয় ইন্টারোব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন কিরকম হবে, তাহলে আমাদের সাধারণত যেটা আমাদের ম্যাক্সিমাম সময় জানতে চাই স্যার বা ম্যাডামরা, সেটা আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন, এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে দেশের লিজেন্ডারি মেন্টরদের নিয়ে বিভিন্ন সব একাডেমিক সেশন। জার্নি টুয়ার্ডস এক্সিলেন্সের ধারাবাহিকতায় এক্সিস মেডিকেল স্কুল আসন্ন প্রফেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ব্যতিক্রমী সেশনে। আর তারই ধারাবাহিকতায় মাইক্রোবায়োলজি সাবজেক্টও শুরু হয়েছে 45 মিনিটস রিভিউ ক্লাস অন মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি সেশনটি নিচ্ছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ গোলাম রসুল রনি ভাই এবং মোহাম্মদ গোলাম রব্বানী রকি ভাইয়া। আজকে গোলাম রব্বানী রকি ভাইয়া আমাদের সেশনটি প্রথম থেকে শুরু করবেন। ভাইয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে অধ্যয়ন করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম লিওন, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আমাদের সাথে আজকে মেন্টর হিসেবে আরো আছেন মোহাম্মদ গোলাম রসুল রনি ভাইয়া। ভাইয়া ইব্রাহিম মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লিওন, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ব্যাকটেরিওলজি 5, তো কালকে ব্যাকটেরিওলজি 4 ক্লাসের কিছু সেশনে আমাদের বাকি ছিল, তো ওটা আজকে ভাইয়া প্রথম থেকেই নিবেন। তো ভাইয়া ব্যাকটেরিওলজি 4 শেষ করে তারপরে ভাইয়া ব্যাকটেরিওলজি 5 শুরু করবেন। তো আমরা গোলাম রব্বানী রকি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া শুরু করেন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গুলাম রাব্বানী রকি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফাইনাল ইয়ার। তো আমি গতকাল আসছিলাম ব্যাকটেরিওলজি ক্লাস নিতে, তো কিছু ত্রুটির কারণে গতকাল আর সেশনটা কমপ্লিট করা হয়নি। তো আজকের ক্লাসে আমি গতকালের বাকি অংশটুকু এবং আজকের ক্লাসে যতটুকু অংশ বাকি তা একবারে নিব। তো আমি তাহলে ক্লাসটা শুরু করি। গতকাল আমার এই টপিক ছিল মূলত এন্টেরোব্যাকটেরিওসি। এন্টেরোব্যাকটেরিওসি বলতে আমরা কি বুঝি? এখানে আমরা মূলত এরকম কিছু ব্যাকটেরিয়াকে বুঝি যারা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে থাকে, মানে নামের মধ্যে আমাদের বলেছে ইন্টারোব্যাকটেরিওসি। ইন্টারো বলতে আমরা বুঝি ইন্টেস্টাইন, মানে অ্যাবডোমেন রিলেটেড আর কি। সাপোজ আমাদের কি যে স্টোমাক বা
স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই জায়গাগুলোতে আমরা বুঝি। তো দেখা যায় যে এই ব্যাকটেরিয়াগুলো ঘুরে ফিরে আমাদের এই ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইনের আশেপাশে যে অ্যাবডোমেন বা অ্যাবডোমেনের ভিতরে যে অর্গান গুলো আছে এদের মধ্যেই অ্যাটাক করে, তাই এদের নাম দেওয়া হয়েছে এন্টেরোব্যাকটেরিওসি। তো এন্টেরোব্যাকটেরিওসির আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানা দরকার, মানে প্রথমে আমাদেরকে ধরতে পারে। যে মনে করেন আমরা ভাইবা দিতে গেলাম, তখন হয়তো আমাদেরকে বলবে যে এন্টেরোব্যাকটেরিওসির কিছু প্রপার্টিস বলো বা বৈশিষ্ট্য। তো এদের এরকম কি কি বৈশিষ্ট্য আছে, প্রথমে আমরা যে বৈশিষ্ট্যের কথা মাথায় আনবো সেটা অবশ্যই হচ্ছে এটা আমাদের কিরকম গ্রাম স্ক্রিন দেয়, মানে প্রত্যেকটা ব্যাকটেরিয়া আমরা প্রথমে ফলো করি তার গ্রাম স্ক্রিনিংটা কিরকম হয়। এদিক থেকে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রাম নেগেটিভ এবং এরা রড শেপ। তারপর হতে পারে আর কি কি আছে, এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি তার উপর ভিত্তি করে কিরকম, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এরপর হচ্ছে এরা প্রত্যেকের একটা কমন বৈশিষ্ট্য আছে, এরা সবাই আমাদের গ্লুকোজ ফার্মেন্ট করে, ঠিক আছে। মানে আবার বলতেছি গ্লুকোজ ফার্মেন্ট, নট ল্যাকটোজ। এখানে কিন্তু অনেকে প্রশ্নে ভুল করে, যে জিজ্ঞাসা করলে যে সবাইকে এন্টেরোব্যাকটেরিওসি গ্লুকোজ ফার্মেন্ট করে, অনেকে তখন স্যালমোনেলা, প্রোটিয়াস, ক্লেবসিয়েলা এদের কথা মাথায় এনে বলে যে না এরা গ্লুকোজ ফার্মেন্ট করে না। না, ওটা আসলে ভুল, ওটা ল্যাকটোজ। ওরা যেটা ফার্মেন্ট করে না সেটা হচ্ছে ল্যাকটোজ, কিন্তু দেখা যায় গ্লুকোজের অন্য কোনো মানে ভেরিয়েন্ট এরা ঠিকই ফার্মেন্ট করে, মানে আলটিমেটলি এরা সবাই কোনো না কোনো গ্লুকোজকে ফার্মেন্ট করবে। তারপর এরা মোটামুটি সব এন্টেরোব্যাকটেরিওসি এরা হচ্ছে নন ক্যাপসুলেটেড। ব্যতিক্রম আছে আমাদের একটা, সেটা হচ্ছে আমাদের ক্লেবসিয়েলা। এই ক্লেবসিয়েলা শুধুমাত্র ক্যাপসুলেটেড, বাকি যত এন্টেরোব্যাকটেরিয়া আছে সবাই আমাদের নন ক্যাপসুলেটেড। তারপর এরা আমাদের অক্সিডেজ নেগেটিভ, ক্যাটালিস পজিটিভ। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের এন্টেরোব্যাকটেরিয়াসির প্রপার্টিস গুলো। তারপর এখান থেকে আমাদের আর কি কি ধরতে পারে, এরকম একটা প্রশ্ন আমাদের কমন এন্টেরোব্যাকটেরিয়াসিস যদি আমাদের পরীক্ষায় চলে আসে তাহলে একটা জিনিস কমন থাকে যে এদের উপর ক্লাসিফিকেশন কিভাবে করা হয়, ঠিক আছে। বা আরো স্পেসিফিক ভাবে যদি আমাদের আলোচনা করা হয় তখন যেটা আমাদেরকে প্রায় ধরে সেটা হচ্ছে যে ল্যাকটোজ ফার্মেন্টেশনের উপর ভিত্তি করে এন্টেরোব্যাকটেরিয়াসি কি কি ভাবে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা খুব র্যাপিডলি ল্যাকটোজ ফার্মেন্ট করে, যেমন ইকোলাই। তারপর হচ্ছে ল্যাকটোজটা স্লোলি ফার্মেন্ট করবে, যেমন আমাদের কি আছে সাইটোব্যাকটেরিয়া আছে, এডিসোনা আছে, অথবা এডওয়ার্ডশিয়েলা। আর যদি আমাদের আছে যে ল্যাকটোজ একদমই ফার্মেন্ট করে না এরকম কাজ আছে, তাহলে আমাদের আছে সালমোনেলা, তারপর যে শিগেলা। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ল্যাকটোজ একদমই ফার্মেন্ট করে না। তো মূলত ইন্টারব্যাকটেরিয়াসিতে আমাদের দেখা যায় যে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে, তবে এদের সবগুলো আমাদের আলোচনা করা হয় না। মূলত তিন ধরনের ব্যাকটেরিয়া আমাদের বেশি আলোচনা করা হয়, এর মধ্যে আছে ইকোলাই বা এসিরিয়া কোলাই, তারপর হচ্ছে আমাদের স্যালমোনেলা, আর আছে আমাদের শিগেলা। তো আজকে আমরা এই তিনটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব। আমাদের প্রথম টপিক হবে ইকোলাই। তো ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের জন্য অনেক কমন একটা ব্যাকটেরিয়া, দেখা যায় আমাদের বিভিন্ন খাবারে প্রচুর পরিমাণে থাকে এবং এটা এতটাই বেশি বিরাজ করে যে আমাদের দেখা যায় যে আমরা অনেকটা কি হেবিচুয়েটেড ইকোলাইয়ের সাথে। অনেক বেশি পরিমাণেও যদি আমাদের মধ্যে ইকোলাই প্রবেশ ঘটে তাহলে আমরা সহজে রোগাক্রান্ত হই না। তার একটা আমাদের পারফেক্ট উদাহরণ এটা ছিল আমরা যে দই খাই, ঠিক আছে। এই দইটা কিন্তু আমাদের মূলত এই দুধটাকে ফার্মেন্ট করে তারপর বানানো হয়, এখানে আমাদের প্রচুর পরিমাণে ইকোলাই থাকে। ইকোলাই ছাড়া আমাদের দইটা সম্ভব না। তো তারপরও আলটিমেটলি সে ব্যাকটেরিয়া আমাদের কাছে ফরেন, আমাদের বডির কাছে ফরেন, এবং সে আমাদের বডির কোনো পার্ট না। আলটিমেটলি কখনো না কখনো সে আমাদেরকে অ্যাটাক করবেই। তো এরকম ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে হ্যাঁ, তারা যেমন আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় মোটামুটি, ঠিক আছে, বা আমরা যেমন তাদের সাথে থাকতে থাকতে হেবিচুয়েটেড হয়ে যাই, তারপরে একটা সময় তারা সুযোগ পেলে আমাদেরকে আবার রোগাক্রান্ত করতে ছাড়ে না। তো ইকোলাই প্রপার্টিস প্রথমে আমরা জানি অনেকটাই ইন্টেরোব্যাকটেরিয়াসের মতোই। তো যা যা ছিল সেখানে ওই সেম গুলাই আমরা বলে দিব, যে এরা গ্রাম নেগেটিভ রড, তারপর হচ্ছে এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারব, এরপর হচ্ছে এরা অক্সিডেজ নেগেটিভ, ক্যাটালিস পজিটিভ। আর কি এরা যেহেতু ইকোলাই তার মানে এটা নন ক্যাপসুলেটেড এবং সে ল্যাকটোজকে ফার্মেন্ট করে, হ্যাঁ ল্যাকটোজকে ফার্মেন্ট করে, গ্লুকোজকেও ফার্মেন্ট করে। তো এরপর আসতে পারে যে ইকোলাইয়ের আমাদের ভিরুলেন্স ফ্যাক্টর কি কি আছে। তো যদি ওইরকম ভাবে আমরা বিবেচনা করি তাহলে আমাদের ভিরুলেন্স ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা আর কি আসে সেটা হচ্ছে এদের এন্ডোটক্সিন আসে, তারপর হচ্ছে এদের পিলি, এরপর হচ্ছে তাদের এক্সোটক্সিন বা ভেরোটক্সিন। এই জিনিসগুলো অনেক কমনলি চলে আসে। এরপর ইকোলাই আমাদের জন্য কিরকম ক্ষতিকর,
ইকোলাইটা হচ্ছে আমাদের মানে ইকোলাই আমাদের কিরকম ক্ষতি করে বলতে যেটা বুঝাচ্ছি যে আমাদের কি কি রোগ করে। তো সে আমাদের যেসব রোগগুলা করে থাকে কমনলি, তার মধ্যে হচ্ছে ডায়রিয়া সবচেয়ে কমন ইকোলাই। তারপর হচ্ছে আমাদের ইটিআই করে। এরপর আরো কিছু টুকিটাকি রোগ করে থাকতে পারে, ঠিক আছে, যেমনটা হচ্ছে যে আমাদের ইউরোমিক হেমোলিটিক সিনড্রোম করে, এবার মেনিনজাইটিস বা নিউমোনিয়া, অথবা আমাদের বিলিয়ারি ডিজিজ। তো মানে আনকমন আর কি করে, তবে আনকমন এই ডিজিজ গুলো আমাদের কম। তবে সবচেয়ে বেশি যে দুইটা ডিজিজ করে সেটা আমাদের প্রথমে বলতে হবে ডায়রিয়া, খুব বেশি পরিমাণে করে। আর দ্বিতীয়ত আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ইউটিআই। এই দুইটা ডিজিজ কম্পারেটিভলি অন্যান্য ডিজিজের চেয়ে বেশি করে। এখন ইকোলাই তার অনেক রকমের স্ট্রেন আছে বা প্রকারভেদ আছে। তো এইভাবে যদি আমরা ভাগ করি তো বেশ কয়েকটা আমরা ইকোলাই মানে স্ট্রেন পেয়ে থাকি। যেমন আমাদের প্রথমেই চলে আসে ইপিইসি, ইন্টারোপ্যাথোজেনিক ইকোলাই, ঠিক আছে। সে যা করে সে হচ্ছে আমাদের ওয়াটারি হেমোরেজিক ডায়রিয়া করে থাকে, ব্লাডি ডায়রিয়া আর কি, যে এখানে আমাদের ডায়রিয়াতে প্রচুর পরিমাণে ব্লাড পাই আমরা। তারপর আরেকটা আছে ইটিইসি, এটা যেটা করে, ঠিক আছে, তার মূল যে ডিজিজটা করে আমাদের ইটিসি সেটা হচ্ছে আমাদের ট্রাভেলার্স ডায়রিয়া। এরপর হচ্ছে আমাদের ইআইইসি, ঠিক আছে, ইন্টারো ইনভেন্সিভ ইকোলাই, ঠিক আছে। এই ইকোলাইটা আমাদের মেইনলি করে হচ্ছে ইনফেন্টাল ডায়রিয়া, মানে বাচ্চাদের ডায়রিয়া করে থাকে। তারপর হচ্ছে ইএইচইসি বা ইন্টারো হেমোরেজিক ইকোলাই, সে হচ্ছে আমাদের মেইনলি হেমোরেজিক ডায়রিয়া করে। আর হচ্ছে আমাদের ওই একটু আগে যেটা বললাম আর কি, ইউএইচএস, ইউরেমিক হেমোলিটিক সিনড্রোম, এটাও আমাদের ইএইচইসি দিয়ে হয়। আর লাস্টে আমাদের আরেকটা বাকি থাকে ইএইসি, ইন্টারো এগ্রিগেটেড ইকোলাই, ঠিক আছে। এটা আমাদের যেটা করে থাকে সেটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট ডায়রিয়া, ডায়রিয়াটা হবে কিন্তু সহজে ছাড়বে না, অনেকদিন থেকে যায়। তো আমাদের এই রোগগুলো করে থাকে। এরপর আমাদের প্রফে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে যে একটা জিনিস আর কি মাইক্রোতে খুব লাগে, প্যাথোজেনেসিসটা। তো ইকোলাই থেকে আমাদের মেইনলি দুইটা রোগের প্যাথোজেনেসিস বেশি আসে, একটা হচ্ছে ডায়রিয়া আর আরেকটা হচ্ছে আমাদের ইউটিআই। আর এর সাথে আমাদের ওই ডায়রিয়ার মধ্যে আবার অনেক সময় স্পেসিফিকলি যে ওয়াটারি ডায়রিয়া কিভাবে হয় বা হেমোরেজিক ডায়রিয়াটা কিভাবে হয়, ঠিক আছে। আর যদি কোশ্চেন একটু কঠিন করে তাহলে ওই ক্ষেত্রে আমাদের ইউএইচএস বা ইউরেমিক হেমোলিটিক সিনড্রোম এটাও ধরতে পারে। তো আমরা সবগুলো সংক্ষেপে আলোচনা করি। প্রথমে আমাদের চলে আসি ডায়রিয়াতে। ডায়রিয়াতে যদি আসি তাহলে আমাদের প্রথমে যে ব্যাকটেরিয়ার নাম চলে আসবে ইকোলাই, সেটা হচ্ছে ইটিএসি বা ট্রাভেলার্স ডায়রিয়া যেটা করে। এখানে কিভাবে আমাদের প্যাথোজেনেসিসটা হয়, সাধারণত দেখা যায় আমরা ইকোলাইটা কিভাবে আমাদের শরীরে আসে, কোনো ফুড মানে ফুড বা খাবার, এটার কন্টামিনেশনের মাধ্যমে আমরা কোনো খাবার খেলাম বা পানি খেলাম যেখানে ইকোলাই ছিল প্রচুর পরিমাণে, সেটার পর আমাদের ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে যাওয়ার পর এখানে আমাদের ইটিসি থেকে আমাদের দুই রকমের টক্সিন আসতে পারে, একটা হচ্ছে হিট লেভেল টক্সিন আর একটা হচ্ছে হিট স্টেবল টক্সিন। তাহলে এই পয়েন্টটা আমরা একটু মনে রাখি, হিট স্টেবল টক্সিন আর একটা হচ্ছে হিট লেভেল টক্সিন। যখন আমাদের হিট লেভেল টক্সিনটা আসবে, হিট লেভেল টক্সিন আমাদের যেটা করবে, এরপর সে আমাদের ইন্টেস্টাইনে গেল, এখানে সে অ্যাডেশন করবে, তারপর মাল্টিপ্লিকেশন করবে, এরপর সে তার টক্সিনটা রিলিজ করবে। এই টক্সিনের মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এ এবং বি। এই ইউনিটটা হচ্ছে আমাদের অ্যাকশন, এ ফর অ্যাকশন, সে হচ্ছে আমাদের মেইন প্যাথোজেনেসিসটা করবে, কাজে লেগে যাবে। আর আমাদের বাকি থাকে বি সাব ইউনিট, বি ফর বাইন্ডিং, সে হচ্ছে বাইন্ড করবে। এখানে বাইন্ড করার পর যেটা হবে সেটা হচ্ছে এরপর তারা সিএমপিটাকে বাধা দিবে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে। এই সিএমপি বাড়ালে আমাদের দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আমাদের ওয়াটার এবং ক্লোরাইড, এটা সিক্রেশনটা বেড়ে যায় আর সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা কমে যায়। তো আলটিমেটলি আমাদের কি কি লজ্জা আছে সব মিলে ওয়াটার এবং সোডিয়াম ক্লোরাইড, মানে লবণ এবং পানি লজ্জা গেছে, এবং এটা একদম বেশি পরিমাণে হয়, এত বেশি পরিমাণে যে আমাদের ইন্টেস্টাইনটা একদম ফুলে একদম একটা প্রেসার ক্রিয়েট হয়, ঠিক আছে। এত মেসিভ পরিমাণে এখানে পানি এবং লবণ জমা হয়ে যায়। এই প্রেসার ক্রিয়েটের কারণে আমরা খুব বেশি চাপ অনুভব করি এবং বারবার তখন আমাদের বাথরুমে দৌড়ে যেতে হয়। সেখানে গেলে আমরা দেখতে পাই হ্যাঁ ওয়াটারি ডায়রিয়া, কোনো ব্লাড নেই বা কোনো মিউকাস এরকম আমাদের সাধারণত পাওয়া যায় না, জাস্ট ওয়াটারি ডায়রিয়া, যেখানে আমাদের শরীর থেকে প্রচুর পানি এবং লবণ লস হয়। আর যদি আমাদের এটা গেলে আমাদের হিট লেভেল টক্সিনে, আর যদি আমাদের হিট স্টেবল টক্সিন হয় তাহলে আমাদের কি হবে, হিট লেভেল টক্সিনটা হচ্ছে আমাদের সিএমপি বাড়িয়ে দেয়, আর হিট স্টেবল টক্সিনটা সেম কাজ, সে হচ্ছে সিজিএমপিটা বাড়িয়ে দেবে। তো এটারও আলটিমেট ফেট একই রকম হবে। তো এখানে সিক্রেশনটা প্রচুর বেড়ে যাবে, যার ফলে আবার আমাদের ঘুরে ফিরে একই জিনিস, ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে ফ্লুইড জমা হবে
এখানে চাপ সৃষ্টি হবে, আমরা একটা বাথরুমের চাপ অনুভব করবো এবং সেখানে আমরা দেখতে পাবো কি যে প্রচুর পরিমাণে ওয়াটারি ডায়রিয়া হচ্ছে। এটা গেল আমাদের ডায়রিয়ার প্যাথোজেনেসিস। এরপর আরেকটা জিনিস কমন যেটা ধরে থাকে সেটা হচ্ছে ইউটিআই। তো ইউটিআইটা ইকুয়ালাইজ ইউটিআইটা মানে ইউটিআই ক্ষেত্রে ব্যাপারটা আসলে আমরা একটা জিনিস মনে রাখবো, এই রোগটা মেয়েদের ক্ষেত্রে কমন বেশি। কেন কমন? কারণ তাদের অ্যানাটমিক্যাল যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, যে নর্মাল জেনিটেলিয়া বা তাদের যে মানে ইউরিয়া সিক্রেশন, ঠিক আছে, এই জাস্ট অ্যানাটমিক্যাল ইয়াটা স্ট্রাকচারটা তাদেরকে ইউটিআই ক্ষেত্রে মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই বলেন সেখানে ইউটিআই করার ক্ষেত্রে অনেক উপযুক্ত প্রবেশ করা বা মাল্টিপ্লিকেশন করা এই ক্ষেত্রে। তো ইউটিআইটা কিভাবে হয়? ইকলাইটা সাপোজ দেখা যায় যে কোনো রকম ভাবে প্রবেশ করলো, এখানে যাওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ফ্লোরা হিসেবে থেকে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে তারা এইরকম একটা পরিবেশ সৃষ্টি করে যে এই আউটফ্লোটা, ইউরিনের যে আউটফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হওয়ার ফলে সেখানে একটা মানে অ্যাসিডিক পরিবেশের সৃষ্টি। তারপর এখানে তাদের একটা পরিবেশ এরকম হয়ে যায় যেখানে তাদের মাল্টিপ্লিকেশনটা সুবিধা হয়, এবং তারা যে জাস্ট এই ইউরিয়াসটার মধ্যে যে জাস্ট শুধু ইয়ে করেছে মানে বংশ বিস্তার করতেছে বা থাকতেছে তা না, তারা আস্তে আস্তে উপর দিকে উঠে অ্যাসেন্ডিং করে। অ্যাসেন্ডিং করে করে এক সময় তারা কিডনি দিকে এগিয়ে যায়, এবং ওইখানে গিয়ে তারা আবার নেক্রোসিস করে বা ওই হেমোলাইসিন করে, ঠিক আছে। এই কাজগুলোর মাধ্যমে তখন সেখানে আমাদের ইউটিআই হয়ে যায়। তো আমাদের মূলত এই দুটো হচ্ছে আমাদের মেজর প্যাথোজেনেসিস। এইভাবে আমাদের তারা ইউটিআই এবং ডায়রিয়া করে থাকে। এরপর আমরা ওয়াটারি ডায়রিয়াটা জানলাম, কিন্তু আমাদের একটা জিনিস বাদ রয়ে গেছে যে ব্লাডি ডায়রিয়াটা কিভাবে করে। তো ব্লাডি ডায়রিয়াটা যেভাবে হয় এখানে সাধারণত আমাদের ইএইচইসি, ইন্টারো হেমোরেজিক ইকোলাই, এটা আমাদের মেনলি দায়ী থাকে। এই ইএইচইসি একটা স্ট্রেন আছে O157:H7, এই ইউনিটটা আমাদের সাধারণত হেমোরেজিক বা ব্লাডি ডায়রিয়া করে থাকে। এটা কিভাবে আমাদের ব্লাডি ডায়রিয়া করে? যখন ওই একই রকম ভাবে কোনো ফুড কন্টামিনেশনের মাধ্যমে তারা আমাদের ইন্টেস্টাইনে পৌঁছানোর পর তারা টক্সিন রিলিজ করে। এই টক্সিনটাকে আমরা বলি ভেরোটক্সিন বা সিগাটক্সিন, অনেকে আবার সিগালেক টক্সিনও বলে থাকে। তো যাই হোক, আমরা ভেরোটক্সিন নামটা যেহেতু সবাই একদম সিম্পলি মেনে নেয়, তো আমরা ভেরোটক্সিন নামটাই জেনে রাখি। এই ভেরোটক্সিনটা রিলিজ করবে। ভেরোটক্সিনটা এরপর যে কাজ করে সে হচ্ছে মানে আমাদের ইন্টেস্টাইনে গিয়ে এখানে প্রোটিন সিনথেসিসটা অফ করে দেয়। কিভাবে অফ করে? আমাদের প্রোটিন সিনথেসিস করে কে? রাইবোসোম বা আরএনএ। তো এই রাইবোসোমের 28S ইউনিটটাকে সে অকেজো করে দেয় বা সরায় দেয়। যার ফলাফলে কি হয়? কোনো ট্রান্সলেশন হয় না, কোনো প্রোটিন তৈরি হয় না। এর জন্য তখন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে নেক্রোসিস শুরু হয়, ঠিক আছে। মানে প্রথমে আমাদের এখানে প্রোটিন অফ, ঠিক আছে, এখানে আমাদের ব্লিডিং হবে, নেক্রোসিস হবে, এবং আমরা তখন দেখা যায় যে মানে ডায়রিয়ার সাথে তখন ব্লাডও চলে আসে। এভাবে করে সে ব্লাডি ডায়রিয়াটা করে, মানে আমাদের জাস্ট ওয়াটারি ডায়রিয়ার ওই সেম প্রসেসটাই অনেকটা, ঠিক আছে, একই রকম ভাবে ঢুকবে, ঠিক আছে, তো একইভাবে এফেক্ট করবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের যেটা আর কি করতেছে সে হচ্ছে প্রোটিন সিনথেসিসটা অফ করে দেয়, যার কারণে আমাদের ব্লাডি ডায়রিয়াটা হচ্ছে। আর সাথে আমাদের আরেকটা জিনিস পাওয়া গেছে ইউরেমিক হেমোলাইটিক সিনড্রোম বা ইউএইচএস। এটা কিভাবে হয়? ইউএইচএস এ এখানেও আমাদের মেইন কালপ্রিট ওই ভেরোটক্সিন বা সিগাটক্সিনটাই। ওকে, সে কোনোভাবে আমাদের শরীরে ঢুকলো ফুড কন্টামিনেশন বা ওয়াটার কন্টামিনেশনের মাধ্যমে, এরপর কোথাও সে বাসা বাঁধছে, মাল্টিপ্লিকেশন করছে, হয়তোবা দেখা গেছে যে হ্যাঁ ডায়রিয়া করতে পারে নাই, কিন্তু সে শরীরে রয়ে গেছে, কারণ কি সাফিসিয়েন্ট, মনে করি আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের তৈরি হয় নাই যে আমাদের ডায়রিয়া করবে ওইরকম অ্যামাউন্টের তৈরি হয় নাই, কিন্তু তারপরে শরীরে রয়ে গেছে। এবং তারা যদি থাকে ভিতরে তাহলে একটা কাজ করবেই তারা, সেটা হচ্ছে টক্সিন কিন্তু ঠিকই তৈরি করবে, যেহেতু ব্যাকটেরিয়া তারা টক্সিন তৈরি করে যাবে। এই সিগাটক্সিন বা ভেরোটক্সিন কোনোভাবে আমাদের ব্লাডে চলে আসবে। এখন ব্লাডে আসার পর তারা যেটা করে ব্লাডের এন্ডোথেলিয়াল সেলকে আক্রমণ করে। এন্ডোথেলিয়াল সেলকে আক্রমণের ফলে আমাদের যেটা হয় আরবিসির মধ্যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে, ইনফ্লামেটরি চেঞ্জ। তারপর এখান থেকে আমাদের হেমোলাইসিস হয়। হেমোলাইসিস হওয়ার ফলে আমাদের প্রথমত আমাদের যে কন্ডিশন দেখা যায় সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এই হেমোলাইটিক অ্যানিমিয়া পর্যন্ত তারা থেমে থাকে না। এরপর তারা যেহেতু ব্লাড স্ট্রিমে আছে, তারা সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এভাবে করে তারা একসময় কিডনি সার্ভিস, কিডনিতে চলে যায়, কিডনি টিস্যুতে। ওইখানে গিয়ে তারা কিডনি টিস্যুর মধ্যেও আক্রমণ করে, এখানে নেক্রোসিস হয়।
যার ফলে এটা ধীরে ধীরে রেনাল ফেলিওর দিকে চলে যায়। তখন এই যে ভ্যারোটক্সিন দিয়েছে ধীরে ধীরে একটা কিডনিতে আক্রমণ এবং রেনাল ফেলিওর দিকে চলে যাওয়া, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইউরোমিক হেমোলাইটিক সিনড্রোম। তো আমাদের এই গেল মোটামুটি ইকোলাই প্যাথোজেনেসিস গুলো বা তাদের কোন টক্সিনটা কিভাবে কাজ করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এন্টিজেন কি কি আছে ইকোলাই। এখানে আমাদের 3 ধরনের এন্টিজেন পাওয়া যায়, একটা হচ্ছে ও এন্টিজেন, একটা এইচ এন্টিজেন, আর একটা হচ্ছে কে এন্টিজেন। ওটা হচ্ছে আমাদের সেলুলার এন্টিজেন আর সেল সার্ভিস এন্টিজেন, আর কে হচ্ছে আমাদের ক্যাপসুলার এন্টিজেন, আর এইচটা যেটা এটা ভেরি করে আর কি বিভিন্ন ক্ষেত্রে। তো এরপর আমাদের যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে যে ল্যাব টেস্ট, আমরা কিভাবে ধরবো বা কি কি প্রসেসের মাধ্যমে আমরা ইকোলাইকে শনাক্ত করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যদি রোগী যদি আসে কমপ্লেন নিয়ে ইটিআই বা আমাদের ডায়রিয়া, তখন আমাদের ক্ষেত্রে এরকম আর কি একটা ধারণা আসতে পারে যে হ্যাঁ এটা ইকোলাই হতে পারে। ইকোলাই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা পাই যে ট্রাভেলার্স ডায়রিয়া হলে আমরা একটা এরকম একটা হিস্টরি পাবো যে হ্যাঁ সে কোথাও ঘুরতে গেছিল ওইখান থেকে তার ডায়রিয়া, বা ব্লাডি ডায়রিয়া যদি হয় তাহলে তো কথাই নাই, আমাদের একটা স্ট্রংলি একটা ইমাজিনেশন আসবে হ্যাঁ ইকোলাই হতে পারে। অথবা যদি আমাদের ইউটিআই হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা, কারণ অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আছে। তো এখন যদি আমি সিম্পটোমেটিক ভাবে আলোচনা করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়। তো এটা অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো সাবজেক্টে ইনশাআল্লাহ আলোচনা হবে, অন্য কেউ পড়াবে। তো এরপর যখন আমাদের কাছে পেশেন্ট আসবে বা এরকম এফেক্টেড কেউ আসবে, তখন আমরা প্রথমে কি করবো, স্পেসিমেন নিব, যেহেতু আমাদের তার টেস্ট করানো লাগবে অবশ্যই স্পেসিমেন নিতে হবে। স্পেসিমেন হিসেবে আমরা কি নিব, যদি ডায়রিয়া রোগী আসে তাহলে আমরা স্টুল নিব, আর যদি আমাদের কাছে ইউটিআই রোগী আসে তাহলে আমরা নিব ইউরিন। তো স্টুল বা ইউরিন যেটা নিয়ে আমরা এরপর হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক টেস্টে ওইরকম সিগনিফিকেন্ট কিছু পাবো না যেটা দিয়ে আমি বুঝবো হ্যাঁ এটা ইকোলাই, এখানে আমরা সিগনিফিকেন্ট কিছু পাবো না। এর জন্য আমাদের অন্য কোনো টেস্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো যেটা কালচার টেস্ট করা। আমরা কালচার টেস্ট করি ম্যাককনকিস এগার মিডিয়াতে। এখানে আমরা 37°C আমরা এর গ্রোথটা দেখতে পাই, এবং এখানে যে জিনিসটা দেখে আমরা মানে কলোনি পাই, এটা হচ্ছে পিঙ্ক কালারের কলোনি পাই আমরা। তো কালারটা পিঙ্ক হয় কেন, যেহেতু ধর ল্যাকটোজ ফার্মেন্ট করে, এই কারণে এখানে আমরা পিঙ্ক কালার কলোনি পাই। তো এইভাবে করে আমরা ইকোলাইটাকে আইডেন্টিফিকেশন করতে পারি। তো ইন শর্ট এইটুকু হচ্ছে আমাদের ইকোলাই। এরপর আমরা পরের ব্যাকটেরিয়াতে চলে যাই। এরপর আমাদের যে ব্যাকটেরিয়া আছে ইন্টারোব্যাকটেরিয়াসের মধ্যে, সেটা হচ্ছে স্যালমোনেলা। তো স্যালমোনেলা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া। কেন গুরুত্বপূর্ণ, এক হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বলতে কিন্তু এরকম না যে আমাদের অনেক উপকারী, এই জিনিসটাকে মনে রাখবেন। ইম্পর্টেন্স বা গুরুত্ব বলতে আমরা ক্ষতি বা ভালো দুটোই বুঝি। তো এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করতে পারে, আলোচনা করলে বুঝতে পারবেন সে আসলে কতটা ভয়ঙ্কর। স্যালমোনেলার প্রপার্টি যদি আমাদের জিজ্ঞেস করে, ওই একই রকম চলে আসবে আবারও, যেটা আমরা এন্টেরোব্যাকটেরিয়াসের প্রপার্টিসে বলছি। ওকে, তবে এখানে একটি চেঞ্জ হচ্ছে, সে কিন্তু ল্যাকটোজ ফার্মেন্ট করবে না। স্যালমোনেলা ইজ নট এ ল্যাকটোজ ফার্মেন্টার, সে ল্যাকটোজকে ফার্মেন্ট করবে না। তবে ল্যাকটোজ ফার্মেন্টেশন মানে ল্যাকটোজ মিডিয়ামে যদি আমরা তার গ্রোথ করতে দিই, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে H2S বা হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে। ওকে, এটা একটা ক্রাইটেরিয়া তার ধরতে পারার। তো যাই হোক, ওই জিনিসটা আমরা এখন বাদ দেই, আমরা এখন চলে যাই তার অন্যান্য টপিকস এর মধ্যে। তো প্রপার্টিসটা সেম বলে দিব আমরা, শুধু যেটা চেঞ্জ হবে সে হচ্ছে সে ল্যাকটোজ নন ফার্মেন্টাল এবং এখানে সে H2S তৈরি করে। এরপর এর ভিরুলেন্স ফ্যাক্টর কি আছে স্যালমোনেলা, সেটা ছিল তার লিপোপলিস্যাকারাইড একটা ভিরুলেন্স ফ্যাক্টর মানে এন্ডোটক্সিন। তারপর এক্সোটক্সিন থাকতে পারে, অথবা তার এডিয়ারেন্স বা পিলি, এই জিনিসগুলো হচ্ছে তার ভিরুলেন্স ফ্যাক্টর। স্যালমোনেলা আমাদের মূলত দুই রকমের আছে, একটা হচ্ছে টাইফি আর একটা হচ্ছে প্যারাটাইফি। স্যালমোনেলা টাইফিটা তো নাম শুনে হয়তো বা অনেকটা আন্দাজ করা যাচ্ছে, টাইফি টাইফয়েড মিল আছে। স্যালমোনেলা টাইফি দেওয়া হবে আমাদের টাইফয়েড। আর স্যালমোনেলা প্যারাটাইফি, এটার আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, স্যালমোনেলা প্যারাটাইফি এ এবং স্যালমোনেলা প্যারাটাইফি বি। এটা আমাদের প্যারাটাইফয়েড ফিভার বলে। তো আমাদের সাধারণত প্যারাটাইফিটা ওইরকম ভাবে ধরা হয় না বা আলোচনা করা হয় না, লেস ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের টাইফয়েডটা অনেক বেশি হয়, তাই এটা স্যালমোনেলা টাইফি এই টপিকটা আমাদের অনেক বেশি আলোচনা হয়, পড়ানো হয় এবং একই সাথে পরীক্ষাতেও প্রচুর পরিমাণে ধরে।
তো স্যালমোনেলা আমাদের মূলত যে জিনিসটা করে সেটা হচ্ছে এন্টেরিক ফিভার, সহজ বাংলা এন্টেরিক ফিভার, সরি বাংলা তো না, ইংরেজিতে আর কি, সহজ কথায় আমাদের এন্টেরিক ফিভার বা টাইফয়েড জ্বর নামে আমরা চিনি। তবে প্যারাটাইফয়েড ফিভারটাও কিন্তু এন্টেরিক ফিভার। এখন এটাকে আমরা এন্টেরিক ফিভার কেন বলি, ঠিক আছে? কেন এরকম এন্টেরিক ফিভার দেওয়া হলো, কারণটার প্যাথোজেনেসিস যখন পড়াবো তখন মানে বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে সে হচ্ছে আমাদের মানে অ্যাবডোমেনের ভিতরে আর কি। প্রথমে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে, সেখান থেকে আমাদের লিভার, গলব্লাডার, স্প্লিন এসব জায়গায় ছড়া পড়ে, ভাইটামিয়া করে, সরি ব্যাকটেরিয়ামিয়া করে। তারপর সেখান থেকে আমাদের জ্বরটা আসে, যেহেতু তার অ্যাটাকটা মূলত আমাদের অ্যাবডোমেনে বা অ্যাবডোমেনের পাশাপাশি সব দিকে অর্গান গুলো ঘুরে, এই কারণে এই জ্বরটাকে আমরা বলে থাকি এন্টেরিক ফিভার। তো এই এন্টেরিক ফিভার বা টাইফয়েড বর্তমানে আমাদের হাতে ভালো অ্যান্টিবায়োটিক আছে, তাই এটা আমাদের জন্য তেমন ভয়ের কিছু না। যে সত্যি বলতে চাই যে আমাদের ভালো ট্রিটমেন্ট আছে, তাই তেমন ভয়ের কিছু না, আমরা অ্যান্টিবায়োটিক খেলে সুস্থ হই। কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু আমাদের অনেক মানুষ মারা যায়। কেন? কারণ এই টাইফয়েডের অনেক কমপ্লিকেশন আছে। তার মধ্যে একটা কমপ্লিকেশন ছিল আমাদের সেপ্টিসেমিয়া বা সেপটিক শক। তো এই জিনিসটা অথবা এখান মানে তার আগে যেটা করতেছে সেপ্টিসেমিয়াকে পারফোরেশন, তো এই ব্যাপারগুলোর কারণে তখন হিউজ পরিমাণে মানুষ মারা যায়। এখন আসি আমরা স্যালমোনেলার বাকি বাকি যতটুকু আছে। এরপর স্যালমোনেলা আমরা প্রপার্টি জানলাম, ভিরুলেন্স ফ্যাক্টর জানলাম, এন্টেরিক ফিভার কেন বলা হয় সেটাও জানলাম। এখন আমাদের জানতে হবে এন্টেরিক ফিভারটার প্যাথোজেনেসিস, কিভাবে সে এন্টেরিক ফিভার করে। তো ওই ইকোলার মতো সে ফুড কন্টামিনেশনের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। দেখা যায় দূষিত খাবার, পানি বা এরকম কোনো কিছুর মাধ্যমে স্যালমোনেলাটা আমাদের দেহে প্রবেশ করলো, অথবা ফিকোরাল রুটেও প্রবেশ করতে পারে। তো এটা আর কি আনকমন, মানে ট্রান্সমিশনটা কি, সরি প্রবেশ না, ট্রান্সমিশনটা ফিকোরাল রুটে হয়, কিন্তু প্রবেশ করে সাধারণত আমাদের দেহে ওই কন্টামিনেটেড ফুডের মাধ্যমে। যখন সে আমাদের শরীরে যাবে, তো আমাদের প্রথমে একটা ব্যারিয়ার থেকে পার হইতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টোমাক, যেহেতু এখানে HCl আছে। এটা পার হয়ে যখন সে ইন্টেস্টাইনে চলে যাবে, তখন সে শুরু করবে তার কাজ। ইন্টেস্টাইনে যাওয়ার পর এখানে সে মানে এডিয়ারেন্স করে তার পলিস্যাকারাইডের মাধ্যমে, পিলির মাধ্যমে। এরপর এখানে সে মাল্টিপ্লিকেশন করে। তো মাল্টিপ্লিকেশনের পর এখানে তার একটা যুদ্ধ হয় কার সাথে, আমাদের শরীরের ইমিউন সিস্টেমের সাথে, ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল, এদের সাথে তার একটা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর তারপর এখানে দেখা যায় সে সামহাট যদি সার্ভাইভ না করতে পারে, তাহলে আমাদের জন্য ভালো, আমাদের কোনো রোগ হবে না। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের শরীরে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকার পর কিন্তু রোগ করতে পারবে না, আগে তাকে লড়াই করতে হবে ইমিউন সিস্টেমের সাথে। যখন সেটা ইভেট করে যাবে, ইমিউন সিস্টেমকে পার পেয়ে যাবে, তখন সে আমাদের কোনো রোগ করতে পারে। তো এখানে সে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এদের সাথে একটা তার ইন্টারফেয়ার হবে। এরপর সামহাউ সে যদি সার্ভাইভ করে যায়, তখন সে মাল্টিপ্লিকেশন শুরু করবে। মাল্টিপ্লিকেশন করার পর করবে কোথায়, সে সাধারণত আমাদের দেখা যায় পিয়ার স্পেসে এই জায়গাটাতে করে। এখান থেকে এরপর সে লিম্ফেটিক্স এর মাধ্যমে ব্লাড সার্কুলেশনে চলে আসে। এখানে তার হয় প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া। প্রাইমারি কেন বলছি, কারণ এখানে আরো এক দফা আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসে, সেটা আমাদের একটু পরে আসতেছে। তো আমাদের প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া হবে। এবার সে ইন্টেস্টিনাল বা অ্যাবডোমিনাল বিভিন্ন অর্গানে ছড়ায় পড়বে, অ্যাবডোমিনাল অর্গানে, যেমন কোথায় কোথায় আমাদের লিভার, স্প্লিন, গল ব্লাডার এসবে ছড়ায় পড়বে। এখানে যাওয়ার পর আবার ব্যাকটেরিয়াল আপটেক হবে সেখানে ম্যাক্রোফেজের মাধ্যমে। এরপর এখানে আবার ইন্টারফারেন্স, আবার মাল্টিপ্লিকেশন। তারপর এখানেও তারা সার্ভাইভ করে যাওয়ার পর এরপর আবার তারা ব্লাড সার্কুলেশনে চলে আসবে। এটাকে আমরা বলি সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়া। এবং এখানে হিউজ পরিমাণে ব্যাকটেরিয়া চলে আসে, এই কারণে এটাকে আমরা বলি সেকেন্ডারি হেভি ব্যাকটেরিয়ামিয়া। এবং এই সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়াটার পরেই আমাদের সাধারণত জ্বরটা আসে। এখানে জ্বর আসে আমাদের, তারপর এখানে এই ব্যাকটেরিয়ামিয়া হওয়ার পরে সেকেন্ডারি যে ব্যাকটেরিয়ামিয়াটা হলো, এখান থেকে তারা পরবর্তীতে তাদের পছন্দের স্থান থাকে হচ্ছে আমাদের গোল ব্লাডার বা আমাদের যে বাইল ডাক্তার থাকে, এইসব জায়গাতে, এই জায়গাগুলোতে তারা বাসা বাঁধে, এখানে বংশ বিস্তার করে, ঠিক আছে, আবার মানে তাদের কাজ চালিয়ে থাকে। তো এখান থেকে দেখা যায় যে এই গল ব্লাডার বা তার আশেপাশের জায়গা থেকে এরপর তাদের আরেকটা জায়গায় চলে আসতে পারে, সেটা হচ্ছে পিয়ার স্পেসে আবার ব্যাক করতে পারে। তো এখানে ব্যাক করে তাহলে এখানে তারা নেক্রোসিস করে, স্লাফিং করে, যার ফলে আমাদের হয় পারফোরেশন। এবং যেটা আমাদের ইন্টেস্টিনাল পারফোরেশন হয়,
তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব খারাপ একটা কন্ডিশন। এখান থেকে পরে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তার সেপ্টিসেমিয়া হতে পারে, বা এখান থেকে সেপ্টিক শক ডেভেলপ করতে পারে, বা এখান থেকে সে ইভেন মারাও যেতে পারে। তো আমাদের টাইফয়েডে মারা যাওয়ার মেইন কারণ ছিল কি আর কি, যখন দেখা যেত কোনো কারণে পারফোরেশন হয়ে যায় তখন মিলি লোকটা মারা যেত। তো সংক্ষেপে এ হচ্ছে আমাদের প্যাথোজেনেসিস, এন্টেরিক ফিভারের প্যাথোজেনেসিস। আরো যদি সংক্ষেপে বলি তাহলে টাইফয়েড ফিভার, এটার প্যাথোজেনেসিস। তো টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন থেকে বললাম মাত্র, যেখানে আমাদের ইন্টেস্টিনাল নেক্রোসিস হবে, অ্যাবসেস হতে পারে, সরি অ্যাবসেস নয়, নেক্রোসিস হবে বা স্লাফিং হবে এখানে। এখান থেকে আমাদের পারফোরেশন, সেপ্টিসেমিয়া, সেপ্টিক শক, এগুলো হতে পারে। এরপর আমাদের যেটা বাকি আছে স্যালমোনেলাতে আমাদের প্যাথোজেনেসিস শেষ। তারপর আমাদের বাদ হলো তাহলে ল্যাব ডায়াগনোসিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্যালমোনেলার ল্যাব ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং একটা ব্যাপারে এখানে অনেকেই ভুল করে থাকে, সেটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তো এটা আমরা ভিতরে আলোচনা করতেছি। তো যদি আমাদের কাছে কোনো রোগী আসে জ্বর নিয়ে, বা আমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা তার টাইফয়েড, টাইফয়েডের সাইন সিম্পটম পজিটিভ আছে, তাহলে আমাদের টেস্ট করতে হবে। এখানে আমরা সাধারণত স্যাম্পল হিসেবে কি কি নিব? স্যাম্পল হিসেবে আমরা নিতে পারি ব্লাড, স্টুল, ইউরিন, এগুলো নিতে পারি আমরা। তো ব্লাড নিলে আমরা ব্লাড কালচার করব। যদি আমরা সেরাম নেই তাহলে এটা সাধারণত আমরা ওয়াইডাল টেস্ট বা ভিডাল টেস্ট, ঠিক আছে? তো অনেকে ওয়াইডাল বলে, কিন্তু উচ্চারণটা হবে আসলে ভিডাল। ভিডাল টেস্টের জন্য পাঠিয়ে দিতে পারি, অথবা আমরা স্টুল কালচার করতে পারি কিংবা ইউরিন কালচার করতে পারি। তো এই টেস্টগুলোর মাধ্যমে আমরা সাধারণত আইডেন্টিফাই করি হ্যাঁ তার কি এটা আসলে স্যালমোনেলা নাকি। তো একটা প্রশ্ন আর কি স্যাররা বা ম্যাডামরা ধরে থাকে ভাইবা বোর্ডে, যে স্যালমোনেলার কনফার্মেটরি টেস্ট কোনটা, মানে কোনটা দিয়ে আমি 100% কনফার্ম হইতে পারবো যে কোন টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে যে এটা পজিটিভ নাকি নেগেটিভ। এখানে অনেকে বলে থাকে যে ভিডাল টেস্ট, নো, এটা রং। আমাদের এখানে কনফার্মেটরি টেস্ট হবে তার আসলে ব্লাড কালচার। কিন্তু ব্লাড কালচার কনফার্মেটরি হওয়ার পর আমরা যদি ইমপ্র্যাকটিক্যাল একটা ভিউ দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের টাইফয়েডের রোগী আসলে আমরা ভিডাল টেস্টটাই বেশি দেওয়া হয়। কেন? কারণ ব্লাড কালচারটা সব জায়গায় করার মতো সুবিধা থাকে না, বা এরকম ফেসিলিটিস নাই প্রত্যেকটা জায়গায়, কিন্তু ভিডাল টেস্টটা মোটামুটি সব জায়গায় করা যায়, এই কারণে আমরা ভিডাল টেস্টটা দিই। তো ব্লাড কালচার সাধারণত মানে যেরকমটা আর কি বলা আছে যে প্রথম 1 সপ্তাহ বা প্রথম 2 সপ্তাহের মধ্যে এটা আমাদের পজিটিভ পাওয়া যায় স্ট্রংলি। আর ভিডাল টেস্টটা প্রথম সপ্তাহে যদি আমি ভিডাল টেস্ট করি তাহলে আমি হ্যাঁ পজিটিভ পেতে পারি, এবং সেকেন্ড উইক পর্যন্ত আমি পেতে পারি। তবে থার্ড উইক থেকে কিন্তু এটা আস্তে আস্তে ক্রাইটেরিয়াটা কমতে থাকবে। যদি আমাদের থার্ড উইকের রোগী আসে, সাইন সিমটম শুনে আমার মনে হলো যে হ্যাঁ এটা তার টাইফয়েড হতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা সাধারণত স্কুল কালচার করে থাকি। আর যদি থার্ড উইকও পার হয়ে যায়, ফোর্থ উইকে আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইউরিন কালচারটা করে থাকি। তো এখন আমরা একটু ভিডাল টেস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো অনেকগুলো আমাদের ল্যাব টেস্ট আছে, এর মধ্যে ভিডাল টেস্টটা কিন্তু পরীক্ষাতে স্পেসিফিকলি আলাদাভাবে ধরা হয়। হয়তো বা বলতে পারে যে ভিডাল টেস্টের ইন্টারপ্রিটেশন বলো। তো এটার ইন্টারপ্রিটেশনটা কি? সাধারণত এখানে আমরা অ্যান্টিবডি টাইটার দেখি, ও এবং এইচ। স্যালমোনেলা টাইফির ক্ষেত্রে আমরা ও এবং এইচ অ্যান্টিবডি দেখি, আর প্যারাটাইফির ক্ষেত্রে আমরা দেখি এইচ অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে ও অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে আমাদের আইজিএম, আর এইচ অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে আমাদের আইজিজি। তো ইমিউনোলজির আলোচনা থেকে আমরা এটুকু জানি যে আইজিএমটা কখন বাড়ে, যখন আমাদের শরীরে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ফরেন বডি যখন আক্রমণ করে, তখন ইনস্ট্যান্ট আমাদের প্রোটেকশন দেখে আইজিএম। তাহলে আমরা এটা কখন পজিটিভ পাবো? যদি আমি প্রথম দিকে আমি ভিডাল টেস্ট করাই, মনে করেন 1 সপ্তাহ, আমার জ্বর হয়েছে আজকে 5 দিন বা 7 দিন অথবা 8 দিন, এই সময় আমি ওটা অনেক বেশি পাবো, বা আইজিএম যেটা এটা অনেক বেশি পাবো। কিন্তু তারপর একই সাথে ছোট যে আইজিএম যে কাজ করবে তা কিন্তু না, সে একটা লং টার্ম প্রোটেকশনের জন্য বা আগের মেমোরি সেল থেকে সে আইজিজি এরও প্রোডাকশন শুরু করবে, তখন কিন্তু আস্তে আস্তে আবার এমটা কমতে থাকবে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন বা 14 দিন যাওয়ার পর আমাদের আইজিজিটা বাড়তে থাকে। এক্ষেত্রে আইজিজি আমাদের কাকে ইন্ডিকেট করে? এইচ অ্যান্টিবডি বা এইচ অ্যান্টিজেন আর কি, সরি।
তো এই অ্যান্টিজেনের অপোজিট যে অ্যান্টিবডি সেটা হচ্ছে আমাদের আইজিজি। এটা আমরা কখন বেশি পাবো? যখন আমাদের মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 10 দিন এরকম পার হয়ে যাবে, তখন আমরা তাহলে এইচটা বেশি পাবো। তো নর্মালি আমাদের রেশিওটা হচ্ছে 1:80। 1:80 এটা হচ্ছে আমাদের নর্মাল রেশিও। তো আমাদের আর কি যেরকম বলা আছে গাইডলাইনে, যে যদি আমরা দেখি যে হ্যাঁ ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে, ধীরে ধীরে বাড়তেছে, এই জানার জন্য কিন্তু আমাকে একাধিক টেস্ট করতে হবে। তো আমাদের দেশের মানুষ একাধিক টেস্ট সাধারণত প্রেফার করে না। তো এক্ষেত্রে তারা হয়তো বা বিভিন্ন নেগেটিভ ধারণা আসে। তো যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কিন্তু একটা স্ট্রং ইন্ডিকেশন, হ্যাঁ এখানে টাইফয়েড থাকতে পারে। কিন্তু এর জন্য আমাদের একাধিক টেস্ট করতে হবে, রোগী এরকম করবে না। তাহলে আমরা কি করি? সিঙ্গেল টেস্ট। সিঙ্গেল টেস্ট আমরা কি দেখবো? নর্মালি যদি 4 গুণ বেশি থাকে অ্যান্টিবডি টাইটারটা, সাপোজ এটা 1:320 আসে, ঠিক আছে, বা যেটা 80 থাকার কথা, 160 থাকার কথা, সেটা ছিল 640। তো এরকম যখন আমাদের নর্মালিতে 4 গুণ বেড়ে যাবে, তখন এটা একটা স্ট্রং ইন্ডিকেশন, হ্যাঁ তাহলে তার স্যালমোনেলা ব্যাকটেরিয়াতে আক্রমণ হয়েছে। তো মোটামুটি এইটুকু আছে আমাদের ইন্টারপ্রিটেশনটা। আর এরপরে যদি আসে যে আমাদের প্রিভেনশন কি কি আছে, প্রিভেনশন এখানে আমাদের স্যালমোনেলা থেকে বাঁচার একটাই, সেটা হচ্ছে আমাদের হাইজিন মেনটেন করা। আমাদের পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ না ঠিক নিরাপদ পানি খেতে হবে। আর হচ্ছে সাথে আমাদের নিরাপদ খাবার, যেটা আমাদের কন্টামিনেশন নাই বা ঠিক মতো রান্না করা হচ্ছে, এরকম খাবারগুলো আমাদের খেতে হবে, তাহলে আমরা প্রিভেনশন করতে পারবো। আর যেটা আমাদের কিউর বা ট্রিটমেন্ট চলে আসে, তাহলে আমাদের হাতে অনেক অ্যান্টিবায়োটিক আছে। টাইফয়েডের এগেইনস্টে আমাদের অনেক অ্যান্টিবায়োটিক আছে। যেমন আমাদের সেট কি যেটা মানে জেনেরিক নেম হচ্ছে আমাদের সেফিক্সিন, তারপর সেফট্রাইকশন, এরপর আমাদের এজিথ্রোমাইসিন, এসিপ্রো, বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমাদের খুব ভালোভাবে কাজ করে। তো এগুলা সাধারণত চিকিৎসকের পরামর্শেই খাওয়া ভালো, প্রত্যেকটা আলাদা নিজস্ব ডোজ আছে। তো এইভাবে করে আমাদের যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু স্যালমোনেলা আক্রমণ আমাদের জন্য ভয় কিছু না। মানে খারাপ তো অবশ্যই, যেহেতু যার আক্রমণ করে, যার জ্বর হয়, সে বুঝে কতটা খারাপ লাগে। তবে আমাদের হাতে ভালো ট্রিটমেন্ট আছে, এক্ষেত্রে আমরা চিকিৎসকের কাছে প্রেফার করে দিব, এবং যতটুকু যেন অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে স্যালমোনেলা আমাদের মোটামুটি এখানে কমপ্লিট। এরপর আমাদের যেটা বাকি আছে শিগেলা। শিগেলা ওয়ান কাইন্ড অফ ইন্টারব্যাকটেরিয়া। তো শিগেলাটা এটা হচ্ছে মানে যদি প্রোবায়োটিক্সের কথা আসি, তাহলে আবারও ওই একই রকম, ঠিক আছে, যা যা আছে আমাদের ইন্টারব্যাকটেরিয়া সেগুলোতে ওই একই জিনিসগুলাই আসে। তবে এটা কিন্তু ল্যাকটোজ নন ফার্মেন্টেড, ল্যাকটোজকে ফার্মেন্ট করবে না, এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। সে কিন্তু ল্যাকটোজ ফার্মেন্ট করবে না, তবে গ্লুকোজ ফার্মেন্ট করবে। এরপর শিগেলা আমাদের কোন রোগটা করে? শিগেলা আমাদের মেনলি যে রোগটা করে থাকে সেটা হচ্ছে আমাদের ডায়রিয়া করে থাকে, বা এটাকে আমরা বলে থাকি বেসিলারি ডিসেন্ট্রি বলে থাকি, ঠিক আছে। এই ডায়রিয়া রোগটা আমাদের প্রচুর পরিমাণে করে থাকে। আর এর যদি ভিরুলেন্স ফ্যাক্টরে চাই, তাহলে আমাদের এন্ডোটক্সিন, এক্সোটক্সিন এই জিনিসগুলোর নাম চলে আসে। যদি প্যাথোজেনেসিস চাই, শিগেলার প্যাথোজেনেসিস, তাহলে এখানেও আমাদের মোটামুটি অনেকটা সেম, ঠিক আছে, যেটা আমরা ইকোলাই জেনে আসলাম, ঠিক আছে। প্রথমে আমাদের ব্যাকটেরিয়াল ইনভেশন দেহে প্রবেশ করবে, তারপর যেটা হবে আমাদের ব্যাকটেরিয়াল ইনভেশনের পর মাল্টিপ্লিকেশন, সার্ভাইভ মাল্টিপ্লিকেশন, এরপর এখানে তার টক্সিন রিলিজ, টক্সিন রিলিজের পর টক্সিন দিয়ে আমাদের আবারও তার ওই সেম প্রসেস, যেটা সিএমপি বেড়ে গেছে কোনো কারণে, ঠিক আছে, এখান থেকে তার আস্তে আস্তে সিক্রেশন বেড়ে গেছে, ফ্লুইড সিক্রেশন, আবার আমাদের যে মিনারেলস এর যে অ্যাবজর্পশন এগুলো কমে গেছে, ফলাফল আমরা পাবো ডায়রিয়া পাবো আমরা। তো শিগেলা থেকে হ্যাঁ আরেকটা জিনিস, শিগেলার টক্সিনের নাম কি, কিন্তু একটা স্পেসিফিক নাম আছে, শিগেলা টক্সিন, শিগেলা টক্সিন। আর ওইদিকে আমরা ইকোলাই পরে আসি কিন্তু শিগা টক্সিন, দুইটা যেন আবার আমরা গোলায় না ফেলি, একটার মধ্যে যেন একটা বলে না দিই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এরকম ভুল হয় কি, হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ পাশাপাশি পড়ছে, ইকোলাই বলে দিচ্ছে ভুল করে শিগেলা টক্সিন, বা শিগেলা দেশে বলছে শিগা টক্সিন, এগুলো যেন না করেন, একটু খেয়াল রাখবেন। শিগেলার সাথে যাবে শিগেলা টক্সিন, আর ইকোলাই আসবে আমাদের শিগা টক্সিন বা শিগালেক টক্সিন। এরপরে আসি আমরা যে এখানে আমাদের ল্যাব টেস্ট কি হবে। ল্যাব টেস্ট এখানে আমাদের ওই সেম, যে স্টুলকে সাধারণত আমরা স্পেসিমেন হিসেবে নেই।
তো স্টুলটা স্পেসিমেন নেওয়ার পর এরপর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি। এখানে আমরা মোটিলিটি দেখতে পাই, আর হচ্ছে এর সাথে আমাদের যেটা করা হয় যে কিছু আমাদের সেরোলজিক্যাল টেস্ট এখানে আমরা পজিটিভ পেতে পারি। এভাবে করে আমরা সাধারণত সিকুলার ব্যাকটেরিয়াটাকে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। তো এর বেশি আমাদের আর লাগে না সাধারণত সিকুলা থেকে। টপিক এমনিতেই কম ধরা হয় আর ধরলে এর মধ্যেই থাকে। ওকে, তো আমাদের গত সেশনে এইটুকু ছিল আমাদের ক্লাস মোটামুটি। এরপর আমরা সেই আজকের সেশনে আমার যতটুকু পার্ট ছিল এখানে হচ্ছে আমাদের দুইটা ব্যাকটেরিয়া নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি আর একটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। তো প্রথমত আমরা শুরু করবো হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে। তো হেলিকোব্যাক্টার পাইলোরি মানে একটা খুব ইউনিক একটা বৈশিষ্ট্য আছে অন্যান্য ব্যাকটেরিয়ার চেয়ে, এটা আমরা একটু পরে বলতেছি। তো এখন এর যদি প্রপার্টিসে যদি আমরা আসি হেলিকোব্যাক্টার পাইলোরি, তাহলে যেটা আসে সে গ্রাম নেগেটিভ রড কমন। এরপর যেটা আসে সে হচ্ছে মাইক্রো এরোফিলিক, সে কিন্তু নট এনারোব বা এরোবিক এরকম না, কিন্তু মাইক্রো এরোফিলিক, যার মানে হচ্ছে তার অল্প অক্সিজেন হলে সে বাঁচতে পারবে, এর বেশি তার দরকার নাই। তারপর সে আমাদের ইন্টারোব্যাক্টেরিয়া ছিল অক্সিডেজ নেগেটিভ ক্যাটালিস পজিটিভ, এখানে তা না, এখানে একটু চেঞ্জ, সে অক্সিডেজও পজিটিভ এবং ক্যাটালিসও পজিটিভ। আর সাথে তার আরেকটা বৈশিষ্ট্য অন্যান্য ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা, সেটা হচ্ছে সে স্ট্রংলি ইরেস পজিটিভ। স্ট্রংলি ইরেস পজিটিভ এসে মানে তার ইরেস এনজাইমটা সে প্রডিউস করতে পারে, এখানে আমরা বলে থাকি সে স্ট্রংলি ইরেস পজিটিভ। এগুলো আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরির প্রপার্টিস। এরপর যদি আমরা আসি এর মানে কি কি রোগ তৈরি করার ক্ষমতা আছে হেলিকোব্যাক্টার পাইলোরির, তাহলে এখানে আমাদের যেটা আসে কমন সেটা হচ্ছে আমাদের পিইউটি বা গ্যাস্ট্রাইটিস, এবং সাথে আরেকটা জিনিস আছে যেটা ভয়ঙ্কর রোগ, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, খুবই ভয়াবহ একটা রোগ। তো এই কার্সিনোমাটা গ্যাস্ট্রিক কার্সিনোমা নিয়ে একটু আলোচনা করি। তার হেলিকোব্যাক্টার পাইলোরি যখন প্রথম আবিষ্কার হয় যে সে গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে পারে, তো এটা মানে বিজ্ঞানের ক্ষেত্রে একটা রেভলিউশন ছিল, ঠিক আছে। যখন আবিষ্কার হয় তখন ক্যান্সার সম্পর্কে প্রচুর গবেষণা চলতেছে, এখনো চলে, তবে তখনও প্রচুর চলবে এবং ক্যান্সার সম্পর্কে আমরা খুব কম জানতাম। এর মধ্যে যখন আবিষ্কার হলো যে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে ক্যান্সার হয়, এটা বিজ্ঞানীদের সামনে একটা নতুন দরজা খুলে দিল যে একটা ব্যাকটেরিয়ারও ক্ষমতা আছে ক্যান্সার তৈরি করার। সো ব্যাকটেরিয়া ক্যান্সার হয় না, এই জিনিসটা তাহলে সেদিন ভুল প্রমাণিত হয়ে গেল। তো আমাদের কিন্তু প্রথম আবিষ্কৃত ব্যাকটেরিয়া যেটা দিয়ে আমরা জানতে পারছি মানে ক্যান্সার হইতে পারে এরকম আবিষ্কৃত ব্যাকটেরিয়ার মধ্যে সে প্রথম। এখন আসেন যে তার এরপর বাদ বাকিগুলো নিয়ে আলোচনা করতে থাকি। যে তার একটা এনজাইম সিক্রেশন করার ক্ষমতা আছে, এটা হচ্ছে কি তার ইউরিয়েজ বা ইউরিয়েজ এনজাইমটা। তো মূলত সেই হচ্ছে আমাদের মেইন কালপ্রিট। হেলিকোব্যাক্টার পাইলোরি মেইন কালপ্রিট হচ্ছে আমাদের ইউরিয়েজ এনজাইম। এখন সে আমাদের কি কি রোগ করে, পিইউডি বা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক কার্সিনোমা, ক্যান্সার করে থাকে। কিভাবে করে সে কোনোভাবে দেখা যায় যে সে যদি আমাদের ইন্টেস্টাইনে মানে ফুড কন্টামিনেশনের মাধ্যমে যায়, তাহলে তার ইন্টেস্টাইন পর্যন্ত যাওয়া লাগে না, কারণ তার ফেভারিট জায়গা হচ্ছে আমাদের স্টোমাক। স্টোমাকে সাধারণত সে বসবাস করে, এই জায়গাটা তার খুবই ফেভারিট। তো এখানে বসবাস করার পর তো দেখা যায় মাল্টিপ্লিকেশন মানে কোনোভাবে সে সার্ভাইভ করে গেছে, সার্ভাইভ করার পর সে মাল্টিপ্লিকেশন করবে। এরপর সে টক্সিন রিলিজ না, এখানে মেনলি সে করবে কি ইউরিএস রিলিজ করবে। ইউরিএসটা যদি রিলিজ করে তখন আমাদের ভিতরে প্রচুর পরিমাণে ইউরিএস সিক্রেশনের কারণে মানে ইউরিয়া তৈরি হবে। এই ইউরিয়াটা আমাদের স্টোমাকের ভিতরে মানে আমাদের কিন্তু ফুল প্রসেসটা হচ্ছে স্টোমাকের ভিতরে। স্টোমাকে সে গেল, মাল্টিপ্লিকেশন করলো, ইউরিয়া সিক্রেশন করলো এবং ইউরিয়া তৈরি হলো। স্টোমাকে আমাদের আরেকটা কেমিক্যাল রিলিজ হয়, সেটা হচ্ছে আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তখন ইউরিয়ার একটা বিক্রিয়া হবে, বিক্রিয়ার পর কি করবে ইউরিয়াটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিবে। এই যে নিউট্রালাইজ করে দিল, তো যেহেতু অ্যাসিড নাই, ব্যাকটেরিয়া থাকার জন্য আরো সুন্দর পরিবেশ, আরো ভালোভাবে সে বসবাস করতেছে, আরো বংশ বিস্তার, ঠিক আছে, বেশি পরিমাণে ইউরিয়া সিক্রেশন, আবার সেম প্রসেস মানে চক্রবৃদ্ধি হারে রিপিট হইতেছে। তো এই ইউরিয়াসটা যদি শুধু আমাদের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি প্রশমন করে দিত, তাহলেও হয়তো বা আমাদের মানে খুব ভয়াবহ কিছু হইতো না।
কিন্তু সে যেহেতু ব্যাকটেরিয়া, এখানে একটা ইমিউন রেসপন্স আসবে, ইনফ্লামেটরি রেসপন্স, যার ফলে দেখা যায় আমাদের স্টোমাকের ভিতরে মিউকোসাল চেঞ্জ, ঠিক আছে, বা মিউকোসাল চেঞ্জ বা মিউকোসাল ইরেশন হইতে পারে ধীরে ধীরে। তো আমাদের ভিতরে যে মিউকাস কুটটা থাকে এটা আস্তে আস্তে পাতলা হইতে হইতে এক সময় ক্ষয় হয়ে যায়। তো যদি আমাদের ভিতরে মিউকাসটা না থাকে, পাকস্থলীর ভিতরে মিউকাস কুটটা না থাকে, তাহলে আমাদের যে জিনিসটা হইতে পারে তখন সেটা হচ্ছে যে এই সেল বের হলো, বের হয়ে এসে আমাদের স্টোমাকে মাসল লেগে ফিরে গেল। ফলাফল কি হবে? সেখানে স্টোমাক যেহেতু সে অ্যাসিড এবং মাসলকে পাইছে, সে পুরা দিবে একদম, কোনো কথা নাই, একদম দিয়ে পুড়ে দিবে বা এখানে আমাদের ঘা হবে। এই প্রসেসের মাধ্যমে তখন আমাদের আলসার হয়ে যায়, বা সেটাকে আমরা বলি পিইউডি, পেপটিক আলসার ডিজিজ। তো এই পেপটিক আলসার ডিজিজটা হবে আমাদের, কিন্তু যদি আমরা দীর্ঘদিন আনট্রিটেড অবস্থায় থাকি, অনেক দিন আনট্রিটেড অবস্থায় থাকি, তাহলে আমাদের আনট্রিটেড অবস্থায় যদি থাকে তাহলে যেটা হবে যে অনেক দিনের ইনফ্লামেটরি রেসপন্স, অনেক দিনের ইনফ্লামেটরি রেসপন্স হবে, ঠিক আছে। এখন এখানে আস্তে আস্তে যেহেতু ইনফ্লামেটরি রেসপন্সের কারণে এখানে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ আসতে পারে, যেটা আমরা প্যাথোলজিতে পড়ছি, মেটাপ্লাসিয়া, যে ভিতরে যেহেতু মিউকাস ফুডটা নাই, এখানে আমাদের বারবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাটাক হইতেছে, এর ফলে আমাদের কি হবে, ভিতরে মেটাপ্লাস্টিক চেঞ্জ হতে পারে। আর এই মেটাপ্লাসিয়ার আমরা একটা গুণ জানি কি, সে হচ্ছে ডাবল এইচ সল্ট, সে আমাদের যেমন ভালো করতে পারে, আবার একই ক্ষেত্রে আমাদের জন্য খারাপও করতে পারে। খারাপ কিভাবে করে? সে কার্সিনোমা তৈরির মাধ্যমে। তো এখানে আমাদের তাই হয়, যখন দীর্ঘদিন যাবত এইচ পাইলোরি সংক্রমণ থাকবে, সেখান থেকে পিইউডি হবে। অনেকদিন যাবত আনট্রিটেড অবস্থায় থাকলে ইনফ্লামেটরি রেসপন্সের কারণে পরে আমাদের বিভিন্ন মেটাপ্লাস্টিক, ডিসপ্লাস্টিক চেঞ্জের মাধ্যমে শেষে নিউপ্লাস্টিক কন্ডিশন চলে আসবে, যেটাকে আমরা পরে জানি স্টোমাক ক্যান্সার বা গ্যাস্ট্রিক কার্সিনোমা নামে। এটা কিন্তু আমাদের খুব ভয়ঙ্কর একটা অবস্থা। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, যে গ্যাস্ট্রাইটিস বা পিইউডি, এটা কিন্তু আনট্রিটেড অবস্থায় ফেলে রাখা যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এটা স্টোমাক কার্সিনোমার একটা অনেক বড় কারণ, আমাদের ভালো করে ট্রিটমেন্ট নিতে হবে। এখন আসি যে এটা আমরা কিভাবে ধরবো বা ল্যাব ডায়াগনোসিস কি করবো আমরা। এখানে আমরা সাধারণত যেটা করি, মানে মূলত যে জিনিসটা বেশি করা হয় সেটা হচ্ছে আমাদের বায়োপসির মাধ্যমে, গ্যাস্ট্রিক বায়োপসির মাধ্যমে আমরা সাধারণত এটার আইডেন্টিফিকেশনটা করি। তো এখানে আমরা ইভিএস টেস্টটা করে থাকি, বা আমাদের বিভিন্ন পিসিআর বা সেরোলজিক্যাল টেস্ট, এগুলো আমাদের এরকম ভাবে করা, মানে পিসিআরটা আমাদের সাধারণত এরকম ভাবে করা হয় না, কিন্তু আমাদের গ্যাস্ট্রিক বায়োপসি নেওয়ার পর এরপর সেটাকে আমরা ওই টেস্টের মাধ্যমে সাধারণত ধরে ফেলতে পারি। হ্যাঁ, এন্ডোস্কোপি করা হয়েছে, এখান থেকে আমরা গ্যাস্ট্রিক থেকে মানে স্টোমাক থেকে স্যাম্পল নিয়ে এসেছি, সেখানে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি শনাক্ত করতে পারছি। এর মাধ্যমে সাধারণত আমরা এটার আইডেন্টিফিকেশন করে থাকি। আর একটা ব্যাপার, যে নর্মালি যদি আমাদের পিইউডি হয়, যে খাবার দাবারের ইরেগুলেশন বা অ্যাসিডিটি বেশি, এখানে কিন্তু আমাদের বাজারে যে ওষুধগুলো পাওয়া যায়, পিপিআই মানে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এগুলো কিন্তু আমাদের ভালো কাজ করে। কিন্তু যদি আমাদের এইচ পাইলোরি দিয়ে পিইউডি হয়, এখানে কিন্তু আমাদের জাস্ট পিপিআই এ কাজ হবে না, ঠিক আছে। আমি পিপিআই খেলাম, অ্যাসিড সিক্রিয়েশন বন্ধ, সাময়িকভাবে আমি একটা অব্যাহতি বা রিলিফ পেলাম, কিন্তু ভিতরে কিন্তু আমার বারবার মিউকাস ফুটের ক্ষয় হইতেছে। সো আমি একটা একদম পার্মানেন্ট রিলিফ পাবো না, এর জন্য আমার আলাদা ট্রিটমেন্ট নেওয়া লাগবে। এটাকে আমরা বলে থাকি ট্রিপল থেরাপি। তাহলে এই পাইলোরি ট্রিটমেন্টটাকে আমাদের সংক্ষেপে আমরা বলবো ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপিতে কি কি ড্রাগ আছে আমরা, আপনারা ফার্মাকোলজিতে ইনশাআল্লাহ জেনে যাবেন। তো আমরা এরপরে চলে যাই পরবর্তী ব্যাকটেরিয়া, ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনি। ক্যাম্পাইলোব্যাক্টের জেজুনিটা, এটার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। সরি, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি, তাহলে অন্যান্য ব্যাকটেরিয়া থেকে তার একটা আলাদা গুণ কি, ইডিএস পজিটিভ, এবং সে কিন্তু কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করতে পারে। তো শুধু যে একমাত্র হেলিকোব্যাক্টার পাইলোরি একমাত্র ব্যাকটেরিয়া যে কার্সিনোমা করে তা কিন্তু না, আমাদের পাশাপাশি আরো একজন কালপ্রিট আছে যে ক্যান্সার তৈরি করার ক্ষমতা রাখে, মানে এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি, বা হয়তো বা হয়ে গেছে, মানে এখনো বই আসেনি, গবেষণা চলতেছে। তো এক্ষেত্রে নামটা আপনারা জেনে রাখেন, সেলমোনেলা, যেটা আমাদের টাইফয়েড করে। এই ব্যাকটেরিয়াটাও কিন্তু কার্সিনোমার জন্য দায়ী বলে বিজ্ঞানীরা মনে করেন, ঠিক আছে। খুব বেশি দিন হলে এটা আবিষ্কার হয়েছে, না বেশি দিন হয় না বলতে তাও ভালোই হয়ে গেছে,
প্রায় 15-16 বছর বা তারও বেশি হয়ে গেছে। মোটামুটি 2004 থেকে 5 বা 6 এরকম কোন একটা সময় আর কি এটা প্রথম দাবি করা হয়েছে যে স্যালমোনেলা দিয়ে ক্যান্সার হইতে পারে। তো এরপর থেকে গবেষণা চলতেছে। তো আমার যতদূর মনে হয় যে বই তো ওইরকম পাইনি, তবে নেটে যতটুকু জানতে পারছি যে হ্যাঁ এটা নিয়ে গবেষণা চলতেছে, এখনো প্রতিষ্ঠিত না। যদি প্রতিষ্ঠিত হইতো তাহলে এতদিনে বই চলে চলে আসতো আমাদের। তো যেহেতু এখনো বই আসেনি, তার মানে হয়তো বা আসলেই প্রতিষ্ঠিত হয় নাই এটা, যে আসলে ক্যান্সার করে কি না করে ওটা এখনো পুরোপুরি শিওর না। আর এটা কিসের ক্যান্সার করে? আমাদের হেলিকোব্যাক্টের প্যালোরিতে করে স্টোমাক ক্যান্সার। আর স্যালমোনেলা আমাদের কিসের ক্যান্সার করে? সাধারণত গল ব্লাডার ক্যান্সার করে থাকে। তার একটা প্রিয় জায়গা কিন্তু বলছিলাম প্যাথোজেনেসিস, যে গল ব্লাডার বা তার আশেপাশে থাকে। তো এখানে কিন্তু সে গল ব্লাডারে ক্যান্সার করতে পারে। তো এটুকু গেল আমাদের। এরপর আমরা শিখ ক্যাম্পাইলোব্যাক্টার জেসুনি। হেলিকোব্যাক্টার পাইলোরির মতোই তার প্রপার্টিস গুলো, তবে একটু চেঞ্জ আছে। কি? যেমন হচ্ছে সে ইউরেস পজিটিভ না, সে ইউরেস সিক্রেশন করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সে যেটা আর কি যে হ্যাঁ এটাও মোটামুটি মাইক্রোএরোফিলিক। আর তার আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে 42°C তাপমাত্রায়ও সার্ভাইভ করতে পারে। সাধারণত আমরা কি জানি ব্যাকটেরিয়া গুলো 37°C টেম্পারেচার তাদের জন্য স্ট্যান্ডার্ড বা আদর্শ, বাচ্চার জন্য খুব উপযোগী। কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তার মানে অন্যান্যদের ক্ষেত্রে আলাদা কি সে অনেক বেশি তাপমাত্রায়ও সার্ভাইভ করতে পারে। এই জিনিসটা কিন্তু তার অন্যান্য ব্যাকটেরিয়া থেকে আলাদা। কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসুনি এটা আমাদের কি কি রোগ করে থাকে? সাধারণত আমাদের 3টা রোগ করে থাকে সে। একটা হচ্ছে ইন্টারকোলাইটিস, আরেকটা ছিল গুলিয়ান বেরি সিনড্রোম, আর আরেকটা কি ছিল আমার সঠিক খেয়াল আসতেছে না, সম্ভবত ডায়রিয়া বা ওই কোলাইটিস বা এরকম টাইপেরই কিছু হবে, তো আমার সঠিক মনে নাই। ঠিক আছে, সরি। ওটা একটু দেখে নি, মানে আপনারা কোনোভাবে কি ইনফরমেশনটা কালেক্ট করে নেন, আমার ঠিক মাথায় আসতেছে না এই মুহূর্তে। এরপর আসেন যে এটা যে জিনিসটা আমাদের লাগে প্যাথোজেনেসিস, এটা ওইরকম ভাবে ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরে একটু বলে দিই আর কি জিবিএস সম্পর্কে বা গুলিয়ান বেরি সিনড্রোম। তো রোগটা নামটা একটু কঠিন, তবে মোটামুটি সবারই পরিচিত। আর অনেক বিখ্যাত একটা লোক কিন্তু এই রোগে আক্রান্ত ছিল, যিনি মারা গেছেন। ঠিক আছে? আমাদের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর স্টিফেন হকিং, আইনস্টাইনের পর যাকে বলা হয় পৃথিবীর সেরা বিজ্ঞানী, উনি কিন্তু গুলিয়ান বেরি সিনড্রোমে আক্রান্ত ছিলেন। তো এটাতে কি হয় আমরা মোটামুটি সবাই জানি যে শরীরের একটা নির্দিষ্ট অংশ বা পুরো অংশ প্যারালাইজ হয়ে যেতে পারে। তো স্টিফেন হকিং অদ্ভুত কোনো কারণে অনেকগুলা বছর বেঁচে ছিলেন এই রোগটা নিয়ে। ওনার কিন্তু এত বছর বাঁচার কথা ছিল না। যখন ওনার রোগ ডায়াগনোসিস হয় তখন ওনাকে বলা হয়েছিল 2 বছর বাঁচবেন। তবে ওনারটা মানে মেনলি শুরু হয়েছিল পা থেকে শুরু হতে হতে ধীরে ধীরে উপরের দিকে উঠতে উঠতে। তো ডাক্তার হিসাব করে দেখছিল যে ডায়াফ্রাম পর্যন্ত আসতে তার 2 বছর লাগবে। তো ডায়াফ্রাম প্যারালাইসিস হলে মূলত সে রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে যাবে, এই যাতে সে মারা যাবে। কিন্তু অদ্ভুত কোনো কারণে, ঠিক আছে, ঠিক আছে, কোনো মানে কাকতালীয় বা দৈব কৃপা যেটাই বলেন, এরকম কোনো এক কারণে তার এই প্যারালাইসিসটা জাস্ট ডায়াফ্রামের নিচ বরাবর এসে থেমে গেছে। এই কারণে উনি আরো অনেকগুলো বছর বেঁচে ছিলেন এবং বিজ্ঞানকে অনেক কিছু দিয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এই জিবিএস প্যাথোজেনেসিস সম্পর্কে জানি। ব্যাপারটা খুব সহজ, ঠিক আছে, জাস্ট একটু শুনেন, ব্যাপারটা খুবই সহজ। তো আমরা একটা জিনিস কি জানি যে মলিকুলার মিমিক্রি, মলিকুলার মিমিক্রি নামে একটা ব্যাপার আমরা জানি। এখানে কি হয় যে দেখা যায় এই দুইটা আলাদা জিনিস, খুবই ছোট বা মলিকুলার লেভেলে এই দুইটা আলাদা জিনিস, কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য থাকবে। ঠিক আছে, কিরকম সাদৃশ্য? এটা দেখা যাচ্ছে যে দেখতে কিরকম বা তাদের স্ট্রাকচারে কিরকম, এরকম সাদৃশ্য থাকে। এটাকে তখন আমরা বলে থাকি মলিকুলার মিমিক্রি। তো এই ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসমিনের সাথে আমাদের শরীরের একটা জিনিসের মলিকুলার মিমিক্রি আছে। কার সাথে আছে? তো যেহেতু জিপিএস নিয়ে আলোচনা, তাহলে বুঝতে পারতেছেন যে নার্ভ বা ওই ব্রেন রিলেটেড কিছু অবশ্যই হবে। এটা নার্ভ রিলেটেড। আমাদের পেরিফেরাল নার্ভের যে শীটটা থাকে, এই শীটটা দেখতে যেরকম হয়, ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসমিন এই ডিজাইনটাও দেখতে একই রকম হয়। তো দেখা যায় ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসমিন আক্রমণ করছে আমাকে, এখানে আমার শরীরের ইমিউন সিস্টেম চাইতেছে তাকে ধ্বংস করতে বা মেরে ফেলতে, আমার শরীর অ্যান্টিবডি তৈরি করছে। কিন্তু ওই যে মলিকুলার মিমিক্রি আছে, এখন এখানে দেখা যাচ্ছে আমার শরীর ভুল করে হয়তো বা ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসমিন মারতে মারতে আমার নার্ভকেও আক্রমণ করে দিচ্ছে। তো যদি এরকম নার্ভ শিটকে আক্রমণ করে দেয়, তখন কি হবে? আমরা পেরিফেরাল প্যারালাইসিস হবে। দেখা যাবে যে হ্যাঁ হয়তো আমার হাতের আঙ্গুলে বা পায়ের পাতায় এখানে নার্ভ শিটকে সে আক্রমণ করছে অ্যান্টিবডি গুলো।
এখানে হয় প্যারালিসিস হয়ে যাবে। এভাবে করে সে মানে আমাদের পেরিফেরাল প্যারালিসিস করে, যেটাকে আমরা জিপিএস বা গুলিয়ান বেরি সিনড্রোম নামে চিনি। তাহলে আমাদের মূল প্রসেসটা কি? মলিকুলার মিমিক্রি। কিসের সাথে মলিকুলার মিমিক্রি? আমাদের নার্ভ শিট, পেরিফেরাল নার্ভের যে শিটটা থাকে এর সাথে তার মলিকুলার মিমিক্রি থাকে। এই কারণে অ্যান্টিবডি দেখা যায় ক্যাম্পালোব্যাক্টেরিয়া ইজেজুনি মারতে মারতে ভুল করে আমাদের নার্ভকে অ্যাটাক করে দিচ্ছে। এখান থেকে আমাদের জিপিএসটা হয়ে থাকে। এরপর আমাদের যেটুকু বাকি হলো ল্যাব ডায়াগনোসিস। তো এখানে আমরা সাধারণত স্টুল নিয়ে থাকি, ঠিক আছে। তো স্টুল নিয়ে আমরা যেটা করি আর কি, যে আমরা কালচার চেষ্টা করি। এখানে আমাদের এই কালচারে যেটা পাই আমরা মাইক্রোস্কোপে যদি আমরা দেখি তাহলে আমরা এস শেপ বা গোল উইং শেপ পাবো। আর হচ্ছে আমাদের এখানে আর কি যেটা আর কি আমরা আলাদা একটা বৈশিষ্ট্য পাবো, সেটা ছিল যে 42 ডিগ্রি তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও তারা মরবে না, ঠিক আছে। এখানেও সে খুব সুন্দরভাবে বংশ বিস্তার করবে। আর হচ্ছে সে অ্যাক্টিভলি মোটেল থাকবে। হ্যাঁ, এই মোটিলিটির ব্যাপারটা তো আমি বলতে ভুলে গেছি। ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসুনি এবং হেলিকোব্যাক্টের পাইলোজি দুইটাই কিন্তু মোটাইল, নড়াচড়া করতে পারবে। হেলিকোব্যাক্টের পাইলোজি বা এইচ পাইলোজি, তার ফ্লাজেলা থাকে মাল্টিপল। আর ক্যাম্পাইলোব্যাক্টের জেসুনি তার ফ্লাজেলা কিন্তু সিঙ্গেল, ঠিক আছে। পোলার ফ্লাজেলা থাকবে। তো এটা আমরা মোটাইল পাবো আমরা। আর এই তো মানে এই তিনটা কালচার মিডিয়ামে আমরা এই তিনটা সাধারণত দেখে থাকি। একবার হচ্ছে তার শেপটা শেপ বা গোলোইং শেপ পাবো। দ্বিতীয় হচ্ছে তার টেম্পারেচার 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সে বাঁচতে পারবে। আর কিছু আমরা অ্যাক্টিভলি মোটেল পাবো তাকে। এভাবে করে আমরা সাধারণত ডায়াগনোসিস করতে পারি। আর আরেকটা জিনিস, এটাকে যখন আমরা কালচার করবো ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসুনি, এখানে আমরা ইচ্ছাকৃতভাবে কিছু অ্যান্টিবায়োটিক মিক্স করে দিব। কি কি আমরা, যেমন ভ্যানকোমাইসিন, তারপর মেটসিলিন, এই অ্যান্টিবায়োটিক গুলো আমরা মিক্স করে দিব। কেন? কারণ সে এইগুলোর প্রতি রেজিস্ট্যান্ট থাকে। এই অ্যান্টিবায়োটিক গুলো তাকে কিল করতে পারবে না, এখানেও সে সুন্দরভাবে বংশ বিস্তার করতে পারবে। এটাকে সাধারণত আমরা এখানে আমাদের কিন্তু দেখা যাবে যে অন্যান্য যে নর্মাল ফ্লোরা গুলো থাকে তারা মারা যাবে, ঠিক আছে, কিন্তু ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসুনিটা বেঁচে থাকবে। এইভাবে করে আমরা ক্যাম্পাইলোব্যাক্টেরিয়া জেসুনি ল্যাব ডায়াগনোসিসটা করে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমার সেশনটুকু এইটুকুই ছিল। তো পরবর্তী সেশনে এখন আমারই আরেক ব্যাচমেট মোহাম্মদ গুলাম রসুল রনি সে অ্যাটেন্ড করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গুলাম রসুল রানী, ইব্রাহিম মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার, সেশন 2015 and 16। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুল টিমকে যে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য মাইক্রোবায়োলজির সেশন কন্টিনিউ দিচ্ছে এর জন্য। তো হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দুটো টপিক, একটা হচ্ছে ভিব্রিও আর একটা হচ্ছে সিউডোমোনাস। তো হচ্ছে আমরা এই দুটো ব্যাকটেরিয়াকে নিয়ে যখন আলোচনা করতে যাব তখন হচ্ছে আমাদের ভিব্রিও নাম শুনলে আমাদের মাথায় চলে আসে যে সেটা হচ্ছে অনেক রকম, মানে সেটা হচ্ছে কলেরা করে, এবং যখন আমরা সিউডোমোনাস এর কথা বলি তখন আমাদের ভেরিয়াস টাইপ অফ ডিজিজ মাথায় চলে আসে। তো হচ্ছে এই যে সিউডোমোনাস বা সিউডোমোনাস অ্যারেজিনোসা, তো হচ্ছে এই সিউডোমোনাস অ্যারেজিনোসাটা হচ্ছে আমাদের যে বডিতে কোথায় কোথায় ইনফেক্ট করে বা কি টাইপের ডিজিজ করে বা কি টাইপের, মানে কিভাবে তারা ডিজিজ করে, তো হচ্ছে এগুলো আমাদের এখান থেকে জানতে হবে। তো এই সিউডোমোনাস যে এটা হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ নন ফার্মেন্টেটিভ অ্যারোবিক গ্রাম নেগেটিভ বেসিলাই। তো এরা হচ্ছে গ্রাম নেগেটিভ বেসিলাই। এটা কি? saprophyte. Most are saprophyte found widely in soil, water and other environment. এছাড়া এদের একটাই আছে যে এরা নিউট্রিশনালি খুবই মানে পোর টাইপের, যে এরা যে কোনো রকম এনভায়রনমেন্টে অল্প স্বল্প কোনো নিউট্রিশন হলেই তারা সেখানে সার্ভাইভ করতে পারে। আর হচ্ছে এরা সাধারণত অপরচুনিস্টিক এবং ইনফেকশন করে সাধারণত হচ্ছে কোথায়, যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যারা আমরা জানি যে অপরচুনিস্টিক যে প্যাথোজেন গুলো আছে তারা সাধারণত ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রেই ডিজিজ গুলি করে থাকে। তো হচ্ছে এরকম। এরপর হচ্ছে যে তাদের যদি আমরা ক্লাসিফিকেশন করতে যাই, এদের একটা বিশাল বড় ক্লাসিফিকেশন আছে। তো
তো হচ্ছে যদিও ক্লাসিফিকেশনটা তেমন ইম্পর্টেন্ট না, তারপরে একটু জেনে রাখা ভালো। এটা হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে 16S আরএনএ গ্রুপ যেটা আছে বা রাইবোজোমাল আরএনএ, তার উপরে হচ্ছে আমরা ভিত্তি করে করি যে তাদের ফ্লোরোসেন্ট গ্রুপ আছে, দেন হচ্ছে তাদের স্ট্যাপজেরি গ্রুপ আছে, অ্যালকালিজেন গ্রুপ আছে, আর হচ্ছে এটা গেল তাদের আরএনএ গ্রুপ 1। তো এখানে ফ্লোরোসেন্ট গ্রুপ যেটা, সেখানে কি আছে আমাদের সিডোমোনাস অরিজিনোসা যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্লোরোসেন্ট গ্রুপের। তারপর আছে আমাদের সিডোমোনাস ফ্লোরোসেন্ট গ্রুপ এবং হচ্ছে স্ট্যাপজেরি গ্রুপ যেটা, সেখানে আছে আমাদের সিডোমোনাস স্ট্যাপজেরি। আর হচ্ছে অ্যালকালিজেন গ্রুপ যেটা, সেখানে আছে সিডোমোনাস অ্যালকালিজেন এবং হচ্ছে সিডো অ্যালকালিজেন যেটা, সেটা আছে। এরপর আছে আমাদের আরএনএ গ্রুপ 2, এখানে আছে আমাদের সিডোমেলি গ্রুপ। তো হচ্ছে এটা কোলিস্টিন রেজিস্ট্যান্ট গ্রুপও বলা হয়, এদেরকে হচ্ছে আমরা কোলিস্টিন দিয়েও আমরা কিল করতে পারি না, তার জন্য এদেরকে বলা হয় কোলিস্টিন রেজিস্ট্যান্ট গ্রুপ। হচ্ছে কোলিস্টিনের প্রতি এরা রেজিস্ট্যান্স দেখায়। তো এখানে আছে বারখলরিয়া মেলি, দেন হচ্ছে বারখলরিয়া সিডোমেলি, দেন হচ্ছে বারখলরিয়া গ্লাডডইলি। এরপর হচ্ছে আমাদের আছে আরএনএ গ্রুপ 3, এখানে আছে আমাদের উইক অক্সিডাইজার গ্রুপ, কমামোনাস স্পেসিস যারা তারা। আর হচ্ছে আরএনএ গ্রুপ 4 আছে, এখানে আছে আমাদের হচ্ছে ডিমেনশিয়া গ্রুপ যেটা, আর হচ্ছে আরএনএ গ্রুপ 5। তো হচ্ছে এরকম এদের বিশাল বড় একটা ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে এদের যে প্রপার্টি সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে যে এরা হেটারোজেনাস গ্রুপ, দেন হচ্ছে গ্রাম নেগেটিভ রড, নন ফার্মেন্টেটিভ, আর হচ্ছে এরা অব্লিগেট অ্যাডব। আচ্ছা, এদের একটা জিনিস বলা নাই, তারা হচ্ছে অব্লিগেট অ্যাডব। যদি অব্লিগেটেড অ্যাডব হয়ে থাকে তাহলে তারা কোথায় থাকবে? অবশ্যই এরকম জায়গাতে তারা থাকবে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন পাচ্ছে, যেমন হচ্ছে আমাদের রেসপিরেটরি রুট হতে পারে, সেটা হতে পারে আমাদের স্কিনের সারফেসে। এই সকল জায়গাতে তারা খুব বেশি পরিমাণে থাকে। কিন্তু হচ্ছে এটা কি ইউবিকুইটাস এন্ড এবল টু গ্রো ইন এনি এনভায়রনমেন্ট। তো এটাও বলে দিয়েছে যে তারা হচ্ছে সর্বজনীন বিস্তৃত থাকে এবং যে কোনো এনভায়রনমেন্টে তারা সার্ভাইভ করে যায় এবং এখানে থাকতে পারে। যে এবং হচ্ছে যাতে হলো তারা কি ইনফেকশন, মানে ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট টু মেনি অ্যান্টিবায়োটিক, যে তারা মানে অনেকগুলো অ্যান্টিবায়োটিকের প্রতি তারা হচ্ছে সেটা মানে তাদের একটা ইনস্টিংক্ট, যে তারা হচ্ছে তাদের যে আগের যে জেনারেশন সেখান থেকেই তারা পেয়ে আসতেছে যে এটার প্রতি তারা রেজিস্ট্যান্ট হবে, যে অ্যান্টিবায়োটিকে তারা কাজ করবে না। তো ওদেরকে কিল করতে আমাদের খুব বেগ পেতে হয়, যে দেখা যায় যে এদেরকে সহজে কিল করা যাচ্ছে না। তারপর হচ্ছে ইনফেকশন আর রেস্ট্রিক্টেড টু ইমিউনো কম্প্রোমাইজ ইন্ডিভিজুয়াল বলা হয় এটাকে। তো হচ্ছে আমরা সেটাও বলে দিয়েছি যে ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, এরপর হচ্ছে এদের কিছু পিগমেন্ট তৈরি হয়। কি কি পিগমেন্ট তৈরি করতে পারে তারা? পায়োসায়ানিন, দেন হচ্ছে পায়োবায়োডিন, পায়োরিবিন এবং হচ্ছে আমাদের পায়োমেলানিন। পায়োসায়ানিন যেটা সেটা ব্লু কালার হয়, সায়ানো থেকে এখানে আসছে ব্লু কালার, মানে ব্লু কালারটা যেটা এখান থেকে নাম আসছে সায়ানো। পায়োবায়োডিন এটা হচ্ছে ইয়েলো গ্রিন কালার হয়। এরপর হচ্ছে পায়োরুবিন, তো হচ্ছে এটা রেডিশ কালার হবে, এই যে রেডিশ থেকে রুবিন আসছে। আর হচ্ছে পায়োমেলানিনটা ব্রাউন কালার হবে, যেমন আমরা বলি যে ব্রাউন স্কিন, যাদের বডিতে মেলানিন সিক্রেশন বেশি হয় তাকে আমরা বলি যে ব্রাউন স্কিন। তো এরকম হচ্ছে যে নামের সাথে কালারে কিন্তু একটা মিল আছে। তারপর হচ্ছে যে তাদের যে কি কি রকমই আছে, যেমন তাদেরকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তারা অক্সিডেজ পজিটিভ, দেন হচ্ছে তারা সাধারণত পেয়ার করে থাকে এবং তারা স্ট্রিপ অ্যারব, আর হচ্ছে তারা সাধারণত গ্লুকোজ এবং অন্যান্য যে কার্বোহাইড্রেট আছে তাদেরকে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে ফার্মেন্টেড করে থাকে। তারপর হচ্ছে প্যাথোজেনেসিস। তো হচ্ছে প্যাথোজেনেসিস এর ক্ষেত্রে এদের হচ্ছে প্রথমে অ্যাটাচমেন্টে কিছু মানে প্যাথোজেনেসিস মানে ভিরুলেন্ট ফ্যাক্টর থাকবে যারা হচ্ছে এদেরকে অ্যাটাচমেন্টে হেল্প করবে, যেমন হচ্ছে তাদের অ্যাডেসিন কিছু আছে, স্ট্রাকচার আছে, যেমন পাইলি, ফ্লাজেলা এগুলি। দেন হচ্ছে তাদের নিউরো অ্যামাইনিডেজ আছে, যেটা হচ্ছে সিয়ালিক অ্যাসিডটাকে রিমুভ করে। আর হচ্ছে যাতে হইলো GM1 গ্যাংলিওসাইট যে রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ডিংটাকে ফ্যাসিলিটেট করে দেয়। তাহলে সেখানে কি হচ্ছে আমাদের তারা খুব সহজেই ঢুকে যেতে পারবে। প্রথমত তারা কি করতেছে, GM1 নিউরোঅ্যামাইনিডের যে ইয়াটা আছে আমাদের, মানে গ্যাংলিওসাইট যে রিসেপ্টরটা আছে সেটাকে তারা খুব সহজেই তখন ইউটিলাইজ করতে পারতেছে। সিয়ালিক অ্যাসিড যেটা আছে মানে রেসিডিউ যেটা, সেটাকে রিমুভ করে। এরপর আমরা আসি তাদের প্যাথোজেনেসিস। আর কি কি আছে, তাদের হচ্ছে কিছু টক্সিন রিলিজ করতে পারে, যেমন হচ্ছে এক্সোডক্সিন AETA। এইটার কাজ কি? এই যে এক্সোডক্সিন AETA যেটা আছে সেটার কাজ অনেকটা কলিনিবেকটাম ডিপথেরির মতো। এটা করে কি সাধারণত দেখা যায় যে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে দেয়, তাহলে সেলুলার ডেথ হবে এবং সেখানে হচ্ছে জাস্ট ইনফেকশন হবে। তো এই জিনিসটা তারা কোথায় করে থাকে সাধারণত? যেমন বার্ন পেশেন্টদের যে বার্ন ওন্ড আছে সেখানে, অথবা দেখা যায় যে টিস্যু ড্যামেজ করে ক্রনিক পালমোনারি ইনফেকশন যখন হচ্ছে তখন যে লাংসের মধ্যে, তো এরকম। আর কি আছে, তার এন্টারোটক্সিন আছে। এটা কি করে? নর্মাল ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটিটাকে তারা ইন্টারাপ্ট করে, তাহলে কি হবে? সাধারণত ডায়রিয়া ডেভেলপ করে। প্যাথোজেনেসিস। তো প্যাথোজেনেসিস এর কথা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে আমরা দেখবো যে, আচ্ছা সরি, প্যাথোজেনেসিস বলতেছে আমরা, তো এখানে হচ্ছে আমাদের আরো কি কি আছে, এনজাইম আছে। তো হচ্ছে এখানে আমাদের কি কি এনজাইম আছে? ইলাস্টেজ এনজাইম আছে, LASA আর হচ্ছে LASB।
এ যেটা সেটা হচ্ছে সেরিন প্রোটিয়েজ, আর হচ্ছে LASD যেটা সেটা হচ্ছে জিঙ্ক মেটালোপ্রোটিয়েজ। তো হচ্ছে জাস্ট হইলো এই দুটো এনজাইমের মাধ্যমে তারা কি করে ইলাস্টিন যেটা আছে আমাদের ইলাস্টিন ফাইবার যেটা সেটাকে তারা ড্যামেজ করে ফেলতে পারে। আর হচ্ছে জিঙ্ক মেটালোপ্রোটিয়েজ যেটা সেটার মাধ্যমে তারা কি করতেছে আমাদের যেই গ্রোথ সিগন্যালটা আছে বা ট্রানজাকশন আছে, গ্রোথ ট্রানজাকশনের যে সিগন্যালটা সেটাকে তারা ইনহিবিট করে দিচ্ছে। আলটিমেটলি কি হয় সাধারণত দেখা যায় যে এখানেও আমাদের হচ্ছে জাস্ট হইলো তো এখানেও দেখা যায় যে মানে টিস্যু ড্যামেজ হচ্ছে। তাহলে হচ্ছে এটা যার মাধ্যমে হয়ে থাকে এগুলি সাধারণত এই যে সিডোমোনা অডিওজেনাসা যেটা সেটার মাধ্যমে হয়ে থাকে। আর হচ্ছে এই ড্যামেজটা কোথায় করে, এটা সাধারণত বেশি লাংসে করে। এখানে কি করতে পারে, প্যারেনকাইমাল লেশন করতে পারে, ইভেন হেমারেজ পর্যন্ত করতে পারে। দেন হচ্ছে এদের আছে কি আরো অ্যালকালাইন প্রোটিয়েজ আছে, এটা কি করে টিস্যু ডিস্ট্রাকশন করতে পারে। দেন হচ্ছে ফসফোলাইপেজ সি আছে, ফসফোলাইপেজ সি এর কাজ আমরা জানি, সেটা কি করে আমাদের, সেটা হচ্ছে জাস্ট হলো মানে ফসফোলিপিডটাকে তারা হচ্ছে জাস্ট হলো ব্রেক ডাউন করে দেয়। তাহলে কি হচ্ছে এখানে বিশেষ করে যেই ডেফিসিয়েন্সি আছে তাদেরকে ব্রেক ডাউন করে, তাহলে হচ্ছে কি টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে। দেন হচ্ছে আর কি কি আছে, এদের কিছু ক্যাটালাইজেস মানে সুপার অক্সাইড ইয়া করতে পারে এরা, মানে এদের ভিজিলেন্স ফ্যাক্টর হিসাবে, যেহেতু এরা অ্যারোব তাহলে হচ্ছে এরা সুপার অক্সাইড আর হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা সেটাকে তারা হচ্ছে আসলে খুব সহজেই টলারেট করে যেতে পারে, কারণ তাদের হচ্ছে ক্যাটালাইজ এনজাইম আছে এবং হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ এনজাইম আছে। তো এইগুলির মাধ্যমে তারা করছে কি সাধারণত যে বডি যদি তাদেরকে মানে এলিমিনেট করে দেওয়ার জন্য রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, তো তারা হচ্ছে সেটার কাছ থেকেও খুব সহজেই ইভেট করে যেতে পারতেছে, কারণ তারা ওইগুলিকে নিউট্রালাইজ করে দিতে পারতেছে। এরপর হচ্ছে জাস্ট হইলো তারা আর কি করতে পারে, তারা হচ্ছে জাস্ট হইলো যখন আমাদের আছে, এবার আমরা আসি তাদের আসল প্যাথোজেনেসিসে। তো কি হয়, তারা সাধারণত দেখা যায় যে আমাদের হচ্ছে ইনহেলেশন রুটের মাধ্যমে বা যদি কোনোখানে বার্ন পেশেন্ট যে বার্ন ইনজুরি আছে তো সেখানে হচ্ছে তারা প্রথমে অ্যাটাচমেন্ট হয়, অ্যাটাচ হওয়ার পর তারা সেখানে কি করে, তখন হচ্ছে তাদের যেই ভিরুল মানে এনজাইম গুলো আছে বা টক্সিন গুলো আছে সেগুলোকে রিলিজ করে। তো সাথে সাথে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে জাস্ট হলো ইন্টারলিউকিন 8 সিক্রেশন করে তারা, যেটার মাধ্যমে মানে রিলিজ করতে হেল্প করে। তো হচ্ছে এই ইন্টারলিউকিন 8 এর রিলিজটাকে যখন স্টিমুলেট করে তখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে নিউট্রোফিল আসে, মানে এখানে একটা ম্যাসিভ ইনফ্লামেশন হবে। আমরা জানি যে একটা জায়গাতে ইনফ্লামেশন আমাদের কি বোধ মানে উপকারী একটা জিনিস এবং অপকারী জিনিসও হতে পারে, কারণ আমাদের হচ্ছে ইনফ্লামেটরি মানে ক্রনিক ইনফ্লামেটরি অনেক ডিজিজও ডেভেলপ করতে পারে। যদিও নিউট্রোফিলের কারণে ক্রনিক ইনফ্লামেশন হবে না, তারপরে এখানে আসলে কি হবে, অনেক রকমের কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হবে, যার জন্য হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন হতে পারে। আচ্ছা আর কি আছে, আচ্ছা তারপর সেটা যেহেতু গ্রাম নেগেটিভ, তো আমরা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা জানি সাধারণত এদের লিপোপলিস্যাকারাইড থাকে। তো এই লিপোপলিস্যাকারাইডটা কি করে, এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটি দিতে পারে। তো এই এন্ডোটক্সিন লাইক অ্যাক্টিভিটি দিলে কি হতে পারে, ফিভার হতে পারে, সেপটিক শক হতে পারে, তারপর হচ্ছে ডিআইসি হতে পারে, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস এগুলো হতে পারে। তারপর হচ্ছে এদেরকে আমরা বলছি যে এরা হচ্ছে মানে ইনহেরেন্টলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে থাকে। এরা যেহেতু অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট, তো হচ্ছে এরা অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে কিল করা যায় না। কি কি অ্যান্টিবায়োটিক আছে এদের ক্ষেত্রে এরকম, যেমন হচ্ছে যে তাদের দেখা যায় যে পেনিসিলিন, অথবা যে একটু আগে বললাম যে তারা হচ্ছে পলিস্টিন দিয়ে তাদেরকে ডেস্ট্রয় করা যাচ্ছে না, এরকম অনেক রকম মানে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিয়েও তাদেরকে আমরা কিল করতে পারতেছি না। তো হচ্ছে এরা কি কি আমাদের ডিজিজ করতে পারে, যেমন পালমোনারি ইনফেকশন করতে পারে, তারা হচ্ছে আমাদের লাংসে ইনফেকশন করে, যে নেক্রোটাইজিং ব্রঙ্কোনিউমোনিয়া করতে পারে লাং প্যারেনকাইমাকে যখন ডিস্ট্রাকশন করে অথবা নেক্রোসিস করে। দেন হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাইটিস করতে পারে। আর হচ্ছে যা হইলো তারা করতে পারে আমাদের ক্ষেত্রে ইনভেসিভ ডিজিজ করতে পারে কিছু, যেমন হচ্ছে জাস্ট হইলো তারা ব্রঙ্কোনিউমোনিয়াটা যে করতেছে, তো এইটাই হচ্ছে জাস্ট এখানে কি হচ্ছে আবার সাথে অ্যাবসেস ফরমেশন করতে পারে। তো এইটা হচ্ছে তাদের ওয়ান টাইপ অফ ইনভেসিভ ডিজিজ। এছাড়া তারা কি করতে পারে, আমাদের ক্ষেত্রে স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন করতে পারে, কাদের ক্ষেত্রে সাধারণত যে বার্ন পেশেন্ট ওদের ক্ষেত্রে আমরা অলরেডি বলে দিয়েছি। তাছাড়া তারা কি করে, ইউটিআই করে। ইউটিআই কি হয়, প্রাইমারিলি হয় সাধারণত মানে ইউরিনারি ক্যাথেটারের মাধ্যমে। এরা হচ্ছে জাস্ট হইলো যে দেখা যায় যে তাদের যে ইনফেকশন করার যে সাইট আছে ওই সাইটে তারা পৌঁছায় যায় এবং সেখানে তারা ইউটিআই করতে পারে। এয়ার ইনফেকশন করতে পারে, তারা ওটাইটিস এক্সটার্না করতে পারে। আর হচ্ছে জাস্ট হইলো সাধারণত এটা কাদের হয়, দেখা যায় যে সুইমিং যারা করে তাদের, মানে কানের ভিতর পানি ঢোকে, মানে কান বাহিরে যে পানি যে টাচ আসছে সেটার কারণে। আর হচ্ছে তারা আই ইনফেকশনও করতে পারে, যে তারা হচ্ছে জাস্ট হইলো ইনিশিয়ালি ইয়া করতে পারে, কর্নিয়াতে তারা ইনফেকশন করে একদম, এবং আলটিমেটলি তারা হচ্ছে কর্নিয়াল আলসার ডেভেলপ করতে পারে। তাছাড়াও তারা কি করতে পারে, ব্যাকটেরিয়া করতে পারে এবং এন্ডোকার্ডাইটিস করতে পারে। তো এন্ডোকার্ডাইটিস করতে হলে তাদের কি করতে হবে, এরকম তাদের হচ্ছে জাস্ট হইলো ব্লাড সার্কুলেশনে চলে যেতে হবে, এর মাধ্যমে তারা আলটিমেটলি হচ্ছে যখন আমাদের হার্টে চলে যাবে তখন হচ্ছে প্রোস্টেটিক হার্ট ভালভ যদি পায় তাহলে সেখানে এন্ডোকার্ডাইটিস করতে পারে। আর তারা যদি ব্লাড স্ট্রিমে থাকে তাহলে ব্যাকটেরিয়াও করতে পারে।
এছাড়াও তারা ফলিকুলাইটিস এবং অস্টিওকন্ড্রাইটিসও করতে পারে। তো এরকম বিভিন্ন রকমের তাদের ডিজিজ প্রডিউসের যে রেঞ্জটা সেটা অনেক বিশাল, যে তারা প্রচুর পরিমাণে মানে অনেক রকম ডিজিজ করতে পারে। তার চাইতে বেশি মানে যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা মানে ইম্পর্টেন্ট, যে তাদের সম্পর্কে মানে জানা গেছে খুব অল্প, যে তারা কোন কোন অ্যান্টিবায়োটিকের প্রতি কিভাবে তারা রেজিস্ট্যান্স শো করতেছে এইসব সম্পর্কে। তো এই সিডোমোনাস গ্রুপটা যে, তো এবার আমরা চলে আসি তাদের ল্যাব ডায়াগনোসিস। তাহলে আমরা স্পেসিমেন কোথা থেকে নিতে পারি? অনেক জায়গা থেকে, যেমন স্কিন ইনফেকশন হলে আমরা স্কিন থেকে নিতে পারবো, বা লাং ইনফেকশন হলে আমরা এরকম সব নিতে পারি। তো আমরা এরকম যেখানে যেখানে যদি ব্যাকটেরিয়া হয় তাহলে আমরা ব্লাড থেকে নিতে পারি, অথবা ইউটিআই হলে ইউরিন থেকে নিতে পারি। তো হচ্ছে ইউরিন নিতে পারি। এগুলো হচ্ছে আমাদের মানে তাদের স্পেসিমেন কালেকশন। এরপর হচ্ছে গ্রাম স্টেনিং। তো এরা হচ্ছে গ্রাম নেগেটিভ রড অ্যারেঞ্জ আমরা বলে দিয়েছি, এরা হচ্ছে পেয়ার আকারে থাকবে। ল্যাব ডায়াগনোসিস এর পর আমরা করতে পারি কি ব্লাড কালচার করতে পারি। তো হচ্ছে সরি কালচার করতে পারি। তো কালচার আমরা কোথায় করি? কালচার সাধারণত আমরা ব্লাড আকারে করতে পারি। তো এদের জন্য আমাদের হচ্ছে কোনো অর্ডিনারি মিডিয়ার সাধারণত দরকার নাই, কারণ হচ্ছে এটা হলো তাদেরকে কি বলছি যে তারা খুব মানে অল্পতেই খুশি, যে যে কোনো জায়গা থেকে তারা তাদের খাবার সংগ্রহ করে নিতে পারে। তো হচ্ছে আমরা যদি এরকম ব্লাড আকারে যদি করি তাহলে বিটা হিমোলাইসিস দেখা যাবে। আচ্ছা ম্যাকনকে আকারে যদি করি তাহলে হচ্ছে এরা পিগমেন্টেশন করতে পারে, তাদের হচ্ছে পায়াসায়ানিন অথবা পায়োভার্ডিন এগুলির কালার দেখাতে পারে। তো আমরা জানি পায়াসায়ানিন হলে তারা হচ্ছে ব্লু কালার দেখাবে, অথবা ভার্জিন যদি তাহলে হচ্ছে গ্রিনিশ ইয়েলো কালার দেখাবে। এছাড়া এদের কি অক্সিডেজ পজিটিভ, এই যারা যে অক্সিডেজ পজিটিভ এর উপর ভিত্তি করে কিন্তু এদেরকে হচ্ছে জাস্ট হলো মানে এদেরকে কিন্তু এন্টারোব্যাকটেরিয়া থেকে আলাদা করা হয়েছে। তারপর হচ্ছে তাদের যদি আমরা ল্যাব ডায়াগনোসিস আর কি করতে পারি, আমরা পিসিআর করতে পারি অথবা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। তো এইভাবে হচ্ছে এদেরকে আমরা ল্যাব ডায়াগনোসিস করতে পারি। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি আমরা দিই তাহলে হচ্ছে যে অ্যান্টিসিডোমোনাল যে পেনিসিলিন আছে এগুলো দিতে পারি, অথবা আমরা ডিসপেক্টাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের আরো ফার্মাকোলজিতে আরো বিস্তারিত জানানো আছে। তো হচ্ছে সিডোমোনাস থেকে আপাতত এইটুকুই, এর বাইরে তেমন কিছু লাগবে না। এটা প্রফে রিটেনের জন্য খুব তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে ভাইভাতে মাঝে মাঝে এটা আস্ক করা হয়। এবার আমরা চলে আসি যে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভিব্রিও। তো হচ্ছে ভিব্রিও কি করে? ভিব্রিও সাধারণত কলেরা করে থাকে। তো এটা কি, যেহেতু মানে এখানে যে এই নামটা, তো এটার নামের সাথে আমরা দেখতে পারবো এটা কি টাইপের কলেরা করে, এটার নামের সাথে মানে কলেরা টাইপটা একটা মিল আছে। তো হচ্ছে এই ভিব্রিওটা যে এদেরকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হয়, বা এটার যদি কার্ডিওসেরালো জিজ্ঞাসা করা হয় যেটা ক্লাসিফিকেশন করতে, তো আমরা যদি একদম এদের যদি ইয়াটা যদি চিন্তা করি যে ভিব্রিও নেশি যেটা, সেটাকে কিন্তু আগে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ভিব্রিও, তারপর হচ্ছে অ্যারোমোনাস, ফটোব্যাকটেরিয়াম এবং প্লেসিমোনাস। পরবর্তীতে তাদেরকে একসাথে করে দেওয়া হয়েছে, যে ভিব্রিওর ভিতরে কতগুলি কানা হয়েছে, ভিব্রিও কলেরা, প্যারাহিমোলাইটিকা, ভালনিফিকান্স, আর হচ্ছে অ্যারোমোনাসের ভিতরে আছে কেভি, হাইড্রোফিলা এবং ভেরোনিল। তো হচ্ছে এগুলো আসলে তাদের মেইন ক্লাসিফিকেশন না, তাদের মেইন ক্লাসিফিকেশন হচ্ছে তাদের আমরা সাধারণত যে তাদের ক্লাস মানে ভ্যারাইটি আছে সেটা। তো হচ্ছে তাদের কি কি আছে মানে তাদের সেই মানে সেরোটাইপটা যে, তো হচ্ছে তাদের মোটামুটি 140টা সেরোটাইপ পাওয়া গেছে। সেটা কি O1 থেকে তাদের ও অ্যান্টিজেনের উপর ভিত্তি করে O1 থেকে O140 পর্যন্ত হচ্ছে সেরোটাইপ আছে। তো এর মধ্যে হচ্ছে O1 এবং O139 বা 139 যেটা, সেটাই হচ্ছে সাধারণত কলেরা টক্সিন প্রডিউস করে এবং কলেরা করে। তো হচ্ছে জাস্ট হইলো সেরো গ্রুপটাকে আমরা হচ্ছে জাস্ট হইলো আরো যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে 3টা সেরোটাইপ, মানে O1 যেটা সেটাকে আমরা 3টা সেরোটাইপ এবং 2টা বায়োটাইপে ভাগ করতে পারি। তো সেরোটাইপ গুলি কি কি আছে আমাদের? ইনাবা, ওগাবা আর হচ্ছে হিকোজিমা। আর হচ্ছে বায়োটাইপ কি আছে আমাদের? ক্লাসিক এবং এলডর। তো প্রত্যেকটা যে বায়োটাইপ আছে প্রত্যেকটাতে কিন্তু আমরা 3টা করে সেরোটাইপে ভাগ করতে পারি। তো ক্লাসিকের আবার 3টা সেরোটাইপ কি কি? ইনাবা, ওগাবা, হিকোজিমা, এবং হচ্ছে জাস্ট হইলো এলটরেরও সেম, ইনাবা, ওগাবা, হিকোজিমা। এরপর হচ্ছে জাস্ট হইলো ক্যারেক্টারিস্টিক অফ ভিব্রিও কলেরা, যেমন সেরো গ্রুপের উপর যদি আমরা ভিত্তি করে O1 আর O139 যেটা, তারা হচ্ছে কি করে এপিডেমিক মানে এপিডেমিকের সাথে অ্যাসোসিয়েটেড। তারপর হচ্ছে তাদের বায়োটাইপ কি কি আছে আমাদের? ক্লাসিক এবং এলটো। তাদের হচ্ছে জাস্ট হইলো কি কি সেরোটাইপ আছে? ইনাবা, ওগাবা, হিকোজিমা, টক্সিন, তারা কলেরা টক্সিন প্রডিউস করে। তো এর মাধ্যমে কিন্তু আমরা ক্লাসিফিকেশনটা জেনে যেতে পারি। এখানে ক্লাসিফিকেশন আমাদের কি কি আছে? তাহলে এখানে আমাদের ইনাবা, ওগাবা আর হচ্ছে জাস্ট হইলো হিকোজিমা, এগুলো হচ্ছে আমাদের সেরোটাইপ। তো এগুলি কিসের আন্ডারে পড়তেছে? আমাদের বায়োটাইপের উপর। বায়োটাইপ গুলো আবার কিসের আন্ডারে পড়তেছে? সেগুলো হচ্ছে সেরো গ্রুপের উপর। তো হচ্ছে আমরা যদি একদম ভিব্রিওর যদি আমরা ইয়ে করতে পারি তাহলে হচ্ছে জাস্ট আমরা প্রথমে 2টা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে এপিডেমিক আর একটা নন এপিডেমিক। তো এপিডেমিকের মধ্যে আমাদের কি কি আছে? O1 এবং O139। তো এই O1 এবং O139 আবার হচ্ছে আমরা 2টা বায়োটাইপে ভাগ করব, সেটা হচ্ছে কি আমাদের ক্লাসিক এবং এলটোর। এরপর হচ্ছে আমরা যদি ক্লাসিক এবং এলটোরটাকে যদি আমরা আবার
ভাগ করি সেরোটাইপে, তো হচ্ছে জাস্ট হইলো এখানে আমরা পাবো ইনা বা ওগা বা হিকোজিমা, এইভাবে হচ্ছে আমরা এদের ক্লাসিফিকেশন করতে পারি। তো হচ্ছে জাস্ট হইলো এই যে ক্লাসিক যেটা, এটা হচ্ছে জাস্ট হইলো মানে ক্লাসিক এবং এল্টোর যে এদের আবার পার্থক্য জানতে চাই অনেক সময়। যেমন হচ্ছে ক্লাসিকটা হচ্ছে শিপ আরবিসিটাকে লাইসিস করতে পারে না, এল্টোর পারে। তারপর হচ্ছে শিপ আরবিসিটাকে অ্যাগ্লুটিনেশনও করতে পারে না, কিন্তু এল্টোর পারে। আর হচ্ছে পলিমিক জিন বিতে হচ্ছে ক্লাসিকটা হচ্ছে সেনসিটিভ এবং এল্টোর হচ্ছে রেজিস্ট্যান্ট। তারপর হচ্ছে জাস্ট হইলো ব্যাকটেরিয়া ফাজ যেটা, সেটার মাধ্যমে হচ্ছে জাস্ট হইলো ক্লাসিকটাকে মানে ব্যাকটেরিয়া ফাজ 4 যেটা, সেটা ক্লাসিকটাকে মানে ইয়া করতে পারে, ভক্ষণ করতে পারে, এল্টোরকে পারে না। তো এইভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি। তো হচ্ছে এই যে কলেরা, এটার নামটা যেটা বললাম যে একটু আগে, যে এরকম যে নাম হওয়ার কারণ কি, কারণ হচ্ছে ভিব্রিও কলেরা। এই যে কলেরার মানে হচ্ছে গাটার অফ রুফ, মানে হচ্ছে যে টিনের চালে ঢেউ, টিনের যে ঢেউটা থাকে মাঝখানে, দুইটা ঢেউয়ের মাঝখানে যে ঢাল জায়গাটা থাকে, সেটাকে বলে গাটার অফ রুফ। তো বৃষ্টির সময় কি দেখা যায় যে গ্রামের মানে গ্রামের বাড়িতে যে এখানে প্রচুর পরিমাণে পানি এখান থেকে পড়তেছে, তো হচ্ছে এটার নামটা আসলে ওইটার সাথে মিল রেখে দেওয়া হয়েছে, যে গ্রিকের মানে যে কলেরা, তার মানে হচ্ছে গাটার অফ রুফ, মানে এখানে যেই ডায়রিয়াটা হয় এত পরিমাণে পানি পড়ে যে এটাকে ওইটার সাথে তুলনা করা হয়েছে, এর থেকে নাম দেওয়া হয়েছে কি ভিব্রিও কলেরা। আচ্ছা, তারপর হচ্ছে এরা গ্রো করে কি সল্ট এবং ফ্রেশ ওয়াটারে। তারপর হচ্ছে এরা মাল্টিপ্লাই করতে পারে খুবই, আর এরাও সাধারণত হচ্ছে আসলে আমাদের অক্সিডেজ নেগেটিভ হয়ে থাকে। আর হচ্ছে এরা মোটাইল হয়ে থাকে। এরপর হচ্ছে কি এদের আগে মনে করা হয়তো যে এটা কোন সুপার ন্যাচারাল কজ আছে, তারপর হচ্ছে যে বলা হয়তো যে ঈশ্বরের অভিশাপ অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কজ, যে বলা হয়তো যে নক্ষত্রের কোনো একটা আসর পড়ছে বা এরকম গ্রহ নক্ষত্রের কথা দিয়ে এগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আমরা যদি 1000 বছর ধরে যদি আমরা দেখি, এখানে যেমন বলা হচ্ছিল ওলা বেবি এরকম টাইপের, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এরা হচ্ছে জাস্ট একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়ে থাকে, কি নাম সেটা ভিব্রিও কলেরা। তো এটা কোথায় দেখা গেল প্রথমে, এটা দেখা গেল যে কুম্ভ ফেস্টিভ্যাল যেটা ভারতের, সেখানে যেখানে কি হচ্ছে 1817 সালে প্রথম দেখা গেল যে কুম্ভ ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণে ডায়রিয়ার রোগী দেখা যাচ্ছে। এই ডায়রিয়ার রোগীগুলি যারা, তাদেরকে পরবর্তীতে যখন রিসার্চ করা হলো দেখা গেল যে এদের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে জাস্ট হইলো কি মানে এরকম, এটা যখন অনেকদিন ছড়া যাচ্ছিল, তারপর যখন রিসার্চ করা হলো তখন দেখা গেল যে একটা ব্যাকটেরিয়ার দ্বারা আসলে এটা হচ্ছে। তো হচ্ছে আসলে এই ব্যাকটেরিয়াটা যে এর ভিরুলেন্স ফ্যাক্টর মানে ট্রান্সমিশনটা তাহলে কিভাবে হচ্ছে, তো এটা কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার দিয়ে হয়ে থাকে সাধারণত, মানে হাইজিনিটির সাথে এটা রিলেটেড। তারপর হচ্ছে জাস্ট হইলো ইনকিউবেশন পিরিয়ড, এটা হচ্ছে যদি আমরা ইনজেস্ট করি তাহলে 1 থেকে 3 দিন সময় লাগবে। এরপর হচ্ছে জাস্ট হইলো ইনফেকশাস ডোজ কত এটার ক্ষেত্রে ইনফেকশাস ডোজটা হচ্ছে জাস্ট হইলো বেশি, কারণ হচ্ছে জাস্ট হইলো এটা আমাদের যখন ইন্টেস্টাইনে যাবে, এখানে টেম্পারেচার অথবা যখন মানে স্টোমাক আছে তার অ্যাসিডিটি অথবা ইন্টেস্টাইনে গেলে তার অ্যালকালির যে কন্ডিশনটা, এগুলিকে সার্ভাইভ করে খুব অল্প পরিমাণে, আলটিমেটলি পারসিস্ট করে, যারা আমাদের ডিজিজ করতে পারে। তো এই ভিব্রিও কলেরা যেটা, তার কিছু টক্সিন আছে যেগুলো হচ্ছে তার প্রধান ভিরুলেন্স ফ্যাক্টর। কি কি আছে, তার কলেরা টক্সিন আছে। এটা কি করে, ওয়াটার এবং ইলেকট্রোলাইটের হাইপার সিক্রেশন করে। দেন এর কি আছে, টক্সিন কো রেগুলেটেড পাইলাস আছে, যেটা কি করে আমাদের সাধারণত সিটিএক্স ফাজের সাথে বাইন্ড করে এবং হচ্ছে জাস্ট হইলো মানে এটার অ্যাডহেয়ারেন্সটাকে তারা হচ্ছে জাস্ট হইলো মেডিয়েটেড করে দেয়, খুব সহজে তারা অ্যাডহেয়ার করতে পারে। কেমোটক্সিস প্রোটিন আছে, এটাও অ্যাডহেসিন ফ্যাক্টর। দেন হচ্ছে এক্সেসরিক কলেরা অ্যান্টেরোটক্সিন আছে, এটা হচ্ছে ফ্লুইড এবং মানে ওয়াটারের যে সিক্রেশনটা আছে সেটাকে বাড়িয়ে দিবে। জোনুলাওক্লিডেন টক্সিন, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল পারমিয়াবিলিটি বাড়িয়ে দিবে। এবং নিউরোঅ্যামাইনেটেজ, এটা হচ্ছে জিএম1 বাইন্ডিং সাইটের সাথে, মানে কলেরা টক্সিনটাকে হচ্ছে জিএম1 এর সাথে বাইন্ড করতে হেল্প করবে। তো হচ্ছে তাহলে আমাদের হচ্ছে আর কি কি আছে, তো এই এর আছে ফ্লাজেলা, তারপর হচ্ছে প্রোটিয়েজ এনজাইম আছে, তো এগুলোর মাধ্যমে তারা ডিজিজ করতে পারে, মানে মানে সাইন সিম্পটম গুলি আলটিমেটলি করতে পারে। তো হচ্ছে আসলে প্যাথোজেনেসিসটা কি, তো আমরা যদি খুব সিম্পলি যদি প্যাথোজেনেসিসটা বলতে চাই, তাহলে প্যাথোজেনেসিসটা অনেকটা এরকম, বি সাব ইউনিট যেটা আছে কলেরা টক্সিনের, সেটা হচ্ছে জিএম1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করার পর এটা হচ্ছে আসলে এ সাব ইউনিট যেটা, সেটা হচ্ছে এডিপি যেটা, সেটাকে রাইবোজাইলেট করে জি প্রোটিনের সাথে। দেন হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেসটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো অ্যাডেনাইল সাইক্লেস যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখন সাইক্লিক এমপি তৈরি হবে। সাইক্লিক এম আর পর যখন সাইক্লিক এমপি তৈরি হবে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে ওয়াটার এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যাবে। তো যেখানে আলটিমেটলি যেটা হয় যে মানে মেইন কালপ্রিট যেটা এখানে, সেটা হচ্ছে যে এখানে আসলে হচ্ছে এটিপি থেকে সাইক্লিক এমপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। তো হচ্ছে জাস্ট হইলো এই যে এটিপি থেকে সাইক্লিক এমপি যে হচ্ছিল, এটা হচ্ছে জাস্ট হইলো সাধারণত ইনহিবিটর সিগন্যাল দিয়ে এটা হচ্ছে আটকে যায়। এখানে কি হয়, জিটিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট তৈরি হয় এবং পরবর্তীতে এডিপি তৈরি হয়। কিন্তু যখন এডিপি এর রাইবোজাইলেশন হয়,
যে ACGS থেকে, তখন হচ্ছে NAD থেকে একটা নিকোটিনামাইড তৈরি হয় এবং ADP এর রাইবোজাইলেশন হয়, তখন কি হয় GTP তৈরি হয়। আর এই GTP এর সাথে ADPR মানে রাইবোজাইলেটেড ADP থাকে, যেটা কি করে সাধারণত ওই যে ইনহিবিটরি যে সিগন্যালটা ছিল সেটাকে আর আসতে দিবে না। যখন সেটাকে আর আসতে দিবে না তখন সেখানে কি হবে, দেখা যাবে যে এই জিনিসটা আছে যে মানে যে সাইকেলটা যে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কন্টিনিউয়াসলি সাইক্লিক AMP তৈরি হতে থাকবে এবং প্রচুর পরিমাণে ওয়াটার এবং ইলেকট্রোলাইট মানে সিক্রেশন হতে থাকবে। আলটিমেটলি কি হবে তখন সেটা কারণে হচ্ছে ইরিটেশন হবে এবং ডায়রিয়া হবে। তো হচ্ছে এইভাবে তারা ডায়রিয়া করে থাকে। তো হচ্ছে আমরা যদি এটা ডায়াগনোসিস করতে যাই তো হচ্ছে স্পেসিমেন কালেকশন আমরা কি নিতে পারি, ওয়াটার স্টুল নিতে পারি, মিউকাস নিতে পারি, অথবা মিউকাস ফ্লুক যেগুলো আছে এগুলো নিতে পারি, ভমিটাস এগুলো নিতে পারি, রেকটাল সোয়াব নিতে পারি। দেন মানে মাইক্রোস্কোপি যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে ডার্ক গ্রাউন্ড মাইক্রোস্কোপি করলে ডার্টিং অথবা শুটিং স্টার মোটিলিটি পাওয়া যায়। তো হচ্ছে কালচার যদি করে আমরা ট্রান্সপোর্ট মিডিয়াতে, তো হচ্ছে আমরা ক্যারিবুলার মিডিয়া দিয়ে করি, ট্রান্সপোর্ট করি। এরপর হচ্ছে আমরা কি করি ডায়াগনোসিস কি ইয়াতে করি মিডিয়াতে, সেটা হচ্ছে TCBS থায়াসালফেট সাইট্রাস বাইল সুক্রোজ মিডিয়াতে, বা আমরা যেটা করতে পারি যে মনসুন মিডিয়াতেও করতে পারি। যে মনসুন মিডিয়া যে এটা হচ্ছে জন্য সিলেক্টিভ মিডিয়া, এখানে হচ্ছে জিলাটিন থাকে এইটাতে, যেটা হচ্ছে হইলো আমাদের এটাকে সিলেক্টিভিটি তৈরি করে দেয়। তো এখানে কলোনি হচ্ছে হইলো ব্ল্যাকিশ করে, মানে কলোনি তৈরি যেটা হচ্ছে সেন্টারে ব্ল্যাকিশ একটা অ্যাপিয়ারেন্স থাকে। তো হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমরা এরকম তাহলে হচ্ছে ডায়াগনোসিস করতে পারি। আর ট্রিটমেন্ট আমরা জানি ডায়রিয়া ট্রিটমেন্ট কি কি থাকে আমাদের, তো হচ্ছে এরকম ওরাল ডিহাইড্রেশন করতে হবে, ইন্টারভেনাস করতে হবে যদি সম্ভব না হয়, আর অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দিতে হবে। তো হচ্ছে এটাই ছিল মোটামুটি ভিডিও নিয়ে। তো হচ্ছে এর বাহিরে মনে হয় না দরকার আছে। আর হচ্ছে এর ভিরুলেন্স ফ্যাক্টর মোটামুটি বলা হয়ে গেছে। আর কোশ্চেন গুলি আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি তাহলে এইগুলি ভিডিও এবং সিডোমোনাস থেকে। তো আজকের টপিক মোটামুটি এইটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে প্রফ যেতে চলে আসছে, সবাই প্রিপারেশন নেওয়া শুরু করেন। আর হচ্ছে সাবধানে থাকবেন সবাই, যেহেতু করোনার এটারও বাড়তেছে। সবাইকে থ্যাংক ইউ আবারও। আসসালামু আলাইকুম।